Okay. So welcome back everyone to our IELTS spoken English language class. So what actually we learned in our last class? Last class কি করেছিলাম কেন কারো কি মনে আছে? Where we stopped? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলাম। লাস্ট ক্লাসে আমরা করেছিলাম সম্ভবত রিডিং রিডিং টেস্ট 2। 2। এটা ছিল সম্ভবত আমাদের আরো দুটো 30। এক্সারসাইজ বাকি ছিল। দুটো এক্সারসাইজ বাকি ছিল, ইয়েস। আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সম্ভবত ইয়েস নো নট গিভেন দুটো বাকি ছিল। সো সবার কি এটা বইটা এখনো আছে, এই যেটা আইএলটিএস 10 বইটা না স্যার, এটা তো এখনো আমাদের পাইনি। এখনো আসেনি? আচ্ছা, তা তো চলে আসবে, আশা আশা কথা খুব শীঘ্রই। আচ্ছা, আর শেখ সাদি ভাই আপনার কাছে আছে? ডু ইউ হ্যাভ দ্যাট বুক? না, আমার কাছেও নাই এটা। ও, সো আপনার কি পিডিএফ ফাইল, পিডিএফটা আছে? আইএলটিএস কেমব্রিজ 10 না, পিডিএফটাও নাই। পিডিএফটা নেই? আচ্ছা, আমি আপনাকে দিচ্ছি, আমাদের শেয়ার করে দিচ্ছি এখন, জাস্ট মিনিট। ওকে, ধন্যবাদ। এটা কিন্তু লাগবে? আমাদেরও আছে। আমার নাই। পিডিএফটা ভোকাবুলারিটা আছে কিন্তু এটা নাই। আচ্ছা, আচ্ছা, আমি এখনই শেয়ার করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এখনই চলে আসবে। আচ্ছা, সো ওকে, ধন্যবাদ স্যার, আমি প্রিন্ট করে এখান নিব। থেকে, হ্যাঁ, ওকে। The page is 51, sorry, 52. You are requested to just download the PDF. আচ্ছা, আরোহী এবং সরি, মিম এবং নিহার কি পিডিএফ বইটা তো এর আগেই বোধহয় দিয়েছিলাম না? আই জি থিঙ্ক। স্যার। Okay, you have already downloaded it. Okay, fine. So, actually, this part, this section, will going to be the tougher one. হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাস্ট সেকশন, সেকশন নাম্বার 3, প্যাসেজ নাম্বার 3। এটা সবচেয়ে কমপ্লিকেটেড বলা যায়, হ্যাঁ, এটা। সো ইনফ্যাক্ট এটা হচ্ছে যে মিউজিয়ামস অফ ফাইন আর্ট অ্যান্ড দেয়ার পাবলিক। এটা পেজ নাম্বার 49 থেকে শুরু হয়েছে, পেজ নাম্বার 49। ঠিক আছে, পেজ নাম্বার 49 থেকে শুরু হয়েছে। আর সো এনি টাইপ অফ ফাইন আর্টস, লাইক ফাইন আর্টস, আর্টস, এখানকার যে কথাবার্তাগুলো কিন্তু একটু মানে জেনারেলি একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তাই না? মানে এনি টাইপ অফ ফাইন আর্টস, আর্টস, আর্ট ওয়ার্ক, মানে শিল্প বা যেটা সাহিত্য শিল্পের যে ক্রিটিসিজম, হুম, বা আর্ট ওয়ার্কের ক্রিটিসিজম গুলো একটু দুর্বোধ্য। হ্যাঁ, সো এই প্যাসেজটা ইজ গোয়িং টু বি দ্য টাফেস্ট প্যাসেজ, হ্যাঁ, মানে উই হ্যাভ সো ফার, মানে আমরা যেগুলো করেছি তার মধ্যে অন্যতম জটিল বা কমপ্লিকেটেড। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যাকচুয়ালি সরাসরি আমরা যখন এক্সাম দিতে যাব, সো তখন প্যাসেজ গুলো অনেকখানি ইজিয়ার হয়। আরেকটা বিষয় আমি বলি, টু শেয়ার সাম ইনফরমেশন দ্যাট ইজ, আমাদের অ্যাকচুয়ালি যেটা কি হয়, কেমব্রিজের আইএলসটা কি, এই সম্বন্ধে একটু সবার জানা দরকার। কেমব্রিজের আইএলসটা হচ্ছে মূলত, কেমব্রিজ অথরিটি হচ্ছে আইএলসটাকে কন্ডাক্ট করে। আইএলস এর সবকিছু হচ্ছে কেমব্রিজ অথরিটি থেকে হয়, কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে হয়। সো সারা বিশ্বে যত আইএলস এর এক্সাম হয়, সেই সবগুলো কালেক্ট করা হয় এবং সেগুলোর একটা বোর্ড আছে, সে আইএলস কেমব্রিজের বোর্ড, সেগুলো আইএলস গুলো, আইএলস সবগুলো এক্সামের পেপার গুলো তারা কালেক্ট করে এবং সেখান থেকে সবচেয়ে স্ট্যান্ডার্ড যেগুলো, যেগুলো প্র্যাকটিস করে উপকৃত হবে সবাই, স্ট্যান্ডার্ড সবচেয়ে চমৎকার এবং স্ট্যান্ডার্ড যে এক্সাম পেপারগুলো, সেগুলোই কেমব্রিজের এই বইয়ে চলে আসে। ঠিক আছে, সো কেমব্রিজের এই বইটা অ্যাকচুয়ালি সব খুবই স্ট্যান্ডার্ড এবং এট দ্য সেম টাইম সামটাইমস ইট বিকামস টাফার, মানে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আচ্ছা, সো বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক, আই উড লাইক টু শেয়ার সাম ইনফরমেশন। দের ইজ আসলে মানে টু শেয়ার সাম হ্যাপি মোমেন্টস, মানে খুব ভালো কিছু ইনফরমেশন শেয়ার করতে গেলে ডেফিনেটলি ইটস এক্সাইটিং থিং, তাই না? সো আমাদের স্টুডেন্ট, মানে আমাদের অফলাইন স্টুডেন্ট খুব ভালো স্কোর করেছে। সো আমি আসলে কান্ট বাট শেয়ার দেয়ার এনজয়মেন্ট, বা আমাদের যেটা আমি শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। একটু সবাই দেখার জন্য রিকোয়েস্ট করব আমি, জাস্ট ভেরি শর্টলি। এবং সবচেয়ে মজার বিষয় আমি বলে দিচ্ছি, আম, আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? শেয়ার পেয়েছি 6।
আমি লিয়াকতসে ভর্তি রিডিং হয়েছিলাম। স্কিলস। আমার ওভারঅল ব্যান্ড স্কোর হচ্ছে 7.6। যে আমি লাইটসে স্পিকিং এ পেয়েছি 8.5, আর লিসেনিং এ আছে আমার 6, আমার রাইটিং এও 6, এবং আমি রিডিং এ পেয়েছি 6। যে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর নবী। আমি এই মুহূর্তে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি একটি আইটি ফার্মে। আমি আমার স্কুল লাইফ পার করেছি মণিপুর হাই স্কুল থেকে। এরপরে বিসিএসসি কলেজ থেকে আমার কলেজ লাইফ কমপ্লিট হয়েছে। আমি ট্রিপলিতে গ্রাজুয়েশন করেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর আমার ফিউচার প্ল্যান হচ্ছে বিদেশে যে মাস্টার্স করা। এই কারণে আমি আইএলটিএস কমপ্লিট করেছি এবং আলহামদুলিল্লাহ আমি আইএলটিএস এ ব্যান্ড স্কোর 7 পেয়েছি। আমি লিয়াকতসে ভর্তি হয়েছিলাম, এবং এখান থেকে আমি IELTS এর foundation সেটি এবং একই সাথে আইএলটিএস এর কোর্স দুটোই কমপ্লিট করেছিলাম। আমার পুরো 2.5 মাসের কোর্স ছিল, বাট কিছু পার্সোনাল কারণে আমাকে কোর্সটা একটু লেন্দি করতে হয়, 3 মাস যায়। তো এটা পুরোটাই হচ্ছে লিয়াকত স্যার এবং সাব্বির স্যারের সহায়তায় আমি কমপ্লিট করতে পেরেছি, এবং আলহামদুলিল্লাহ আমি একটা ভালো ফলাফল পেয়েছি। ওকে, সো আই নিড টু স্টপ ইট। ওকে, সো অ্যাকচুয়ালি সবাই শুনতে পেরেছেন? জি। আচ্ছা, আমি এটা কেন শেয়ার, ওয়াই আই হ্যাভ শেয়ার্ড ইট, এটা শেয়ার করার কারণ আছে কিছু, হ্যাঁ, সেটা আমি একটু বলে নিই। এই ভদ্রলোক এটা খুবই বিজি একজন ব্যক্তি, হ্যাঁ, মানে আসলে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং উনি একজন খুব বিজি পার্সন আসলে। যেটা হচ্ছে তার ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়, এবং তার পাশেই উনি অফিসে যাওয়ার পথে বা আসার পথে আহ, যখনই সময় পান একটু চেষ্টা করেন পড়ার জন্য, হ্যাঁ। নট লাইকলি যে আপনারা অনেকে মনে করেন না যে আইএলটিএস এ আমি এত পারিবারিক ব্যস্ততা বা মানে কর্মজীবনের ব্যস্ততার মধ্যে আমি কিভাবে আইএলটিএস এর প্রিপারেশন নেবো, এত কঠিন একটা জিনিস, বা এরকম অনেকে মনে হয় না সামটাইমস ইউ থিঙ্ক। Yes, sir. এক্স্যাক্টলি, সামটাইমস উই থিঙ্ক দ্যাট ইটস নট পসিবল, বাট এটা পসিবল কেন বলছি দেখেন। এই উনি উনি কিন্তু আইএলটিএস 7 পেয়েছেন, সারপ্রাইজিংলি 7 পেয়েছেন, যেটা হচ্ছে যে ওনার আর তিনটা স্কোর দেখলাম 6, সিক্স। কোনটা কাছে বেশি উঠলো? এক্স্যাক্টলি, আমি বলছি সেটা। আমি ওনার মক টেস্ট নিয়েছিলাম, মক টেস্ট মানে যেটা হচ্ছে যে স্পিকিং এর মক টেস্ট নিয়েছিলাম, স্পিকিং পার্টে। তো যখন মক টেস্টটা তো আপনারা জানেন, মক টেস্টটা আসলে আমরা আফটার কমপ্লিটিং এনি মডিউল অথবা ফাইনালি বিফোর গোয়িং টু দ্য এক্সাম, তখন আমরা আসলে আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে একটা মক টেস্ট, একটা দুটা তিনটা যতগুলো লাগে সব মক টেস্ট দেওয়া হয়। এবং মজার ব্যাপার, সবগুলো মক টেস্ট আমি নিয়েছিলাম। হুম, স্পিকিং স্পিকিং পার্টে। আচ্ছা, মক টেস্টে খুব ডিফিকাল্ট টাইপের কোশ্চেন থাকে, সো দ্যাট মানে এ হ্যাভ দ্যাট প্রিপারেশন অ্যান্ড বিফোর গোয়িং দ্য মেইন এক্সাম, মানে আপনি মেইন এক্সামে যাওয়ার আগে যেন একটু যাতে একটু কঠিন কোশ্চেন গুলো ফেস করতে পারেন, এবং প্রত্যেকটা মানে পার্টে কঠিন কোশ্চেন ছিল। সো ওনার কিন্তু মক টেস্টে খুব একটা ভালো করতে পারে নাই, 6 আসছিল মক টেস্টের যে স্পিকিং পার্টে। এবং উনি আমাকে বললেন যে আসলে আমি মানে স্পিকিং মোটামুটি পারি, কিন্তু খুব যে ভালো পারি তা না। আর আমি আসলে তখন আমি মানে আমার খুব ভালো লাগছে এই কারণে আমি ওনাকে বেশ কিছু সময় নিয়ে তো ওনাকে কিছু মানে টিপস দিয়েছিলাম, কিছু ব্যাপার শেয়ার করেছি। মানে ডেফিনেটলি তারপরে ওনার কিছু কাজে আসছে, আরো কিছু ওনার প্রিপারেশন তো ওনার। তারপর আমি সামান্য হলেও ওনাকে একটু কন্ট্রিবিউট করতে পেরেছি, মানে এটা আমার মানে আই টেক গ্রেট প্রাইড, মানে আমি আমার সাথে খুব ভালো লাগছে যে ওনার আজকে রেজাল্ট, আজকে না গতকাল, আজকে বা গতকালের রেজাল্ট আসছে। গতকাল গত পরশু দিন রেজাল্ট আসছে। এবং উনি আমাদের অফিসে আসছিলেন। এনিওয়ে আমার খুব ভালো লাগছে যে আমার দু একটা মানে কিছু জিনিস আমি যেটা ওনাকে বলেছি, এটা কিছু ফাইন টিউনিং, হ্যাঁ, ওনার মোটামুটি ভালো ছিল। বাট খুব যে আপনারা ভাবেন না যে একদম অনেক ফ্লুয়েন্ট অনেক কিছু এরকম, মানে এরকম কিছু না। কিছু জিনিস আমি কিছু ওনাকে একটু হেল্প করেছিলাম যে এটা আপনাকে এভাবে করলে ভালো হয়, এটা এরকম। সো এটা আসলে ফাইনালি কিছু কাজও লেগেছে ওনার, হ্যাঁ। সো এটা খুব ভালো লাগছে। সো আমি এটা আজকে শেয়ার করার কারণ মেইনলি হচ্ছে এটাই যে উনি খুব আপনাদের মতোই মানে খুবই ব্যস্ত একজন মানুষ, আহ পারিবারিক ভাবেও খুব ব্যস্ত, এবং সো হি মেড ইট ফাইনালি, মানে সে কিন্তু 6, বা সে আমাকে বলেছে স্যার 6.5 পেলে আমি হ্যাপি, বা 6.5 হলে আমার এনাফ, মানে 6.5 হলে ওনার মাস্টার্স এর যে রিকোয়ারমেন্টটা সেটা হয়ে। ওনার সবগুলো স্কোর আপনারা খেয়াল করেছেন 6,
খুব মানে সারপ্রাইজিং, সবগুলো যেগুলো মডিউলের রেজাল্ট হচ্ছে 6। হ্যাঁ, মানে উনি কিন্তু আসলে মিডিওকার লেভেলের, অর্থাৎ মোটামুটি মানে মধ্যম মানের একজন। অনেকে থাকে না খুব এক্সপার্ট, এবং কেউ না। সো এনিওয়ে, মানে যেটা আমি বললাম এই কারণেই যে আপনাদের এত মানে হতাশ হওয়ার কিছু নাই। সো 7টা হয়ে গেল কিভাবে? 7টা হয়ে গেল কারণ ওনার স্পিকিং পার্টে এক্সট্রিমলি মানে হি হ্যাজ ডান ট্রিমেন্ডাসলি ওয়েল, মানে খুব চমৎকার করেছেন স্পিকিং পার্টে। ওটাতে কত পেয়েছিলেন উনি? 7.5 আসছিল ওনার, বা তার আচ্ছা। 7.5 বেশি বোধ হয়। আমি দেখতে হবে তাহলে আরো বেশি। মানে ওনার টপিকটা ওনার আসলে খুব ফেভারিট কোন একটা টপিকের সাথে মিলে গেছে। মানে কিছু আছে তাই না, মানে কিছু টপিক গুলো, স্পিকিং এর কিছু টপিক গুলো ওনার খুব ওই বিষয়ে ওনার নিজের একটা প্রিপারেশন ছিল। হ্যাঁ, সো ওইটা যখন ম্যাচ করেছে ওই জন্য খুব ভালোভাবে দিতে পেরেছে। আর আমাদের গাইডেন্স বা কিছু হেল্প তো অবশ্যই, অ্যাসিস্ট্যান্স তো ছিলই। হুম। আহ, তো এটা আসলে ওনার ম্যাচ করেছে এবং খুব ভালো। ওভারঅল উনি 6.5 পেলে ওনার হয়ে যেত। হুম। বাট উনি 6.7 পেয়েছেন। সো এটা আসলে খুবই ভালো আসে। সো এটাই আর কি যে আহ, অনেক সময় মোটামুটি মাদের প্রিপারেশন নিয়েও ভালো রেজাল্ট, ভালো স্কোর করা সম্ভব। হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, তাহলে তাহলে আমাকে আমাকে ক্যান গো টু আর ট্র্যাক, তাহলে আমরা ট্র্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, এখন এই প্যাসেজটা সবাই একটু দেখবেন, পেজ নাম্বার 51, তাই না? না না, 52, 52, 52, 53, ঠিক আছে। এখানে কি আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? ক্যান এনিওয়ান সি, এভরিওয়ান সি? So I am out of the home, so I am just listening. ওকে ওকে, ফাইন। আচ্ছা, ইটস ওকে। মাস্তুরিনা ভাইয়া? Yes, sir. I am telling. ওকে, ফাইন। ও I am মাস্তুর, out ও of the ইয়া, home, sir. সজীব ভাই দেখতে পাচ্ছেন? পেজ নাম্বার 43, 53। আচ্ছা, মাল্টিপল চয়েস কোশ্চেনে দেখেন, দ্য রাইটার রাইটার মেনশনস লন্ডনস ন্যাশনাল গ্যালারি টু ইলাস্ট্রেট। মানে এখানে এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা হচ্ছে কিসের উপরে? মিউজিয়ামস অফ ফাইন আর্ট অ্যান্ড দেয়ার পাবলিক। মানে ফাইন আর্টের যে মিউজিয়াম এবং তাদের পাবলিক বলতে তাদের রিডার বা তাদের যে বোদ্ধা। হ্যাঁ, অর্থাৎ সেটা বোঝানো হচ্ছে যে মিউজিয়ামের যারা দর্শক, হ্যাঁ, তাদের ব্যাপারে একটা প্যাসেজ, ঠিক আছে। সো এখানে বলা আছে যে দ্য রাইটার মেনশনস লন্ডনস ন্যাশনাল গ্যালারি টু ইলাস্ট্রেট, মানে কি ইলাস্ট্রেট করতে বলা হচ্ছে? দ্য রাইটার মেনশনস লন্ডনস ন্যাশনাল গ্যালারি, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। লন্ডনস ন্যাশনাল গ্যালারি, এটা আমরা দেখবো যে কোথায় আছে, এবং সেখানে What is the page number, sir? পেজ নাম্বার 52 and 53। 53. Thank you very much, sir. 52 and 53, ওকে। তাহলে আমরা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 32। ওকে, দেখেন এখানে একটু ডিফিকাল্ট, আপনারা একটু খোঁজ করবেন যে লন্ডনস ন্যাশনাল গ্যালারি এটা কোথায় থাকতে পারে, এবং আমি আপনাদের একটু বলে দিচ্ছি কারণ প্যারাগ্রাফ নাম্বার 6-এ যে আমরা এটা পাবো লন্ডনস ন্যাশনাল গ্যালারি এই বিষয়। হ্যাঁ, স- সবাই একটু পেছনে চলে যায়, প্যারাগ্রাফ নাম্বার 6 দেখেন। প্যারাগ্রাফ নাম্বার That 6-এ যে, gallery is housed in হ্যাঁ, numerous rooms. আচ্ছা, এখানে আমরা কি চেয়েছি? আমরা কোশ্চেনটা সবার আগে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ফার্স্ট। কোশ্চেনটা আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। আচ্ছা, লন্ডন ন্যাশনাল গ্যালারিতে যেটা বলতে চেয়েছে যে লন্ডন ন্যাশনাল গ্যালারিতে আসলে টু ইলাস্ট্রেট, মানে রাইটার এই লন্ডন ন্যাশনাল গ্যালারির কথাটা উল্লেখ করেছেন কিছু একটা বোঝানোর জন্য, সেটা কি? আচ্ছা, সো কি বলতে চেয়েছেন রাইটার, সেটাই আমাদের দেখার বিষয়। হ্যাঁ, আমরা একটু দেখি, সবাই একটু আমরা you all should go through the paragraph number 6। ওকে, সবাই একটু আমরা খেয়াল করি। হ্যাঁ, প্যারাগ্রাফ নাম্বার 6টা আমাদের একটু গো থ্রু করতে হবে। জাস্ট টেক এ লুক অ্যাট প্যারাগ্রাফ 6। দেখেন এখানে একটা কথা লেখা আছে, ইন অ্যাডিশন মেজর কালেকশন লাইক দ্যাট অফ লন্ডনস ন্যাশনাল গ্যালারি। পেয়েছেন আপনারা? স্যার কত নাম্বার লাইন এটা তো বুঝতে পারিনি, প্লাস পাইওনি। আচ্ছা, আমি বলছি আপনাকে, এটা প্রথম থেকে খুঁজে আপনি দেখবেন যে 6 নাম্বার, প্যারাগ্রাফ নাম্বার 6। প্যারাগ্রাফ নাম্বার 6-এ গেলে আপনি দেখবেন উম, এখানে প্যারাগ্রাফ নাম্বার 6-এ পেয়ে যাবেন যে ইন অ্যাডিশন একটা কথা লেখা, শুরুটা হচ্ছে, সেন্টেন্সটা শুরু হয়েছে ইন অ্যাডিশন দিয়ে, ঠিক আছে। আর প্যারাগ্রাফ নাম্বার 6টা আমি, আপনারা একটু খুঁজে বের করেন।
সিক্সের স্যার কত নম্বর লাইন? এটা একটু বলেন। প্যারাগ্রাফ নাম্বার 6টা বলবো। আচ্ছা, একদম লাস্টের লাইনটা, ইন এডিশন এ মেজর কালেকশন লাইক দ্যাট হ্যাঁ, অফ in addition, লন্ডনস। a major collection like that of London National Gallery, এরকম হুম। পেয়েছেন সবাই? জি। আচ্ছা, আর সবাই, বাকি সবাই? জি স্যার পাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি। ওকে, এখানে কি লেখা আছে একটু পড়ি আমরা। In addition, a major collection like that of London's National Gallery is housed in numerous rooms, each with dozens of works, any one of which is likely to be worth more than all the average visitor possesses. In a society that judges the personal status of the individual so much by their material worth, it is therefore difficult not to be impressed by one's own relative worthlessness in such an environment. হ্যাঁ, এইখানে সবাই একটু এই লাইনটা একটু পড়ে একটু বোঝার চেষ্টা করেন। এখানে কি বলা হয়েছে, আমি জিসটা বলছি। এই লাইনটা সাজেস্ট করতেছে যে লন্ডন ন্যাশনালিটি, এটাতে মেনশন করা হয়েছে মানে টু ডেমনস্ট্রেট দ্য নেগেটিভ ইফেক্ট, মানে একটা অ্যাডভার্স ইফেক্ট বা নেগেটিভ একটা ইফেক্ট একটা মানে মেনশন করা আছে। হ্যাঁ, মিউজিয়াম ক্যান হ্যাভ অন ভিজিটার্স অপিনিয়ন অফ দেমসেলস, মানে একটা তাদের যে একটা নেগেটিভ একটা, এখানে একটা কথা আপনি খেয়াল করেছেন, ওয়ার্থলেসনেস, ওয়ার্থলেসনেস লাস্টের লাইন, লাস্টের দিকে এখানে, হুম। their material worth. It is therefore difficult not to be impressed by one's own relative worthlessness in such an environment. ঠিক আছে, ভালো। ঠিক জি। আছে, এই ওয়ার্থলেসনেসটাই হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, মানে মূলত এখানে এটার মাধ্যমে লন্ডন ন্যাশনাল গ্যালারি এই মেনশন করার মাধ্যমে রাইটার যেটা বোঝাতে যাচ্ছেন, মানে ডেমনস্ট্রেট দ্য একটা নেগেটিভ একটা কিছু এফেক্ট বোঝাতে যাচ্ছেন। মিউজিয়াম ক্যান হ্যাভ অন ভিজিটার্স অপিনিয়ন অফ দেমসেলভস, ঠিক আছে, তাদের একটা নেগেটিভ একটা ইফেক্ট বোঝাতে চাচ্ছিলেন। তাহলে আমাদের উত্তরটা, আনসারটা জি। হবে সিটা হবে। ঠিক আছে, সিটাতে কি বলা আছে সবাই একটু দেখেন তো, নাম্বার সি, the negative effect a museum can have on visitors opinion of themselves। ঠিক আছে, এটা হবে উত্তর। এখন আহ আমাদেরকে আসলে এই পার্টে এসে মানে একদম সেকশন লাস্ট থার্ড প্যাসেজ, যেটা এই প্যাসেজে আসলে খুব ডিরেক্টলি কোনো কিছু থাকবে না, আমাদেরকে মোটামুটি বের করে নিয়ে আসতে হবে। আপনাদের থিমটা পড়ে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে, একটু ডিফিকাল্ট হবে, সবগুলো না। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা সবাই একটু দেখি। দ্য রাইটার সেজ দ্যাট টুডে ভিউয়ার্স মে বি আনউইলিং টু ক্রিটিসাইজ দ্য ওয়ার্ক, মানে ইদানিং যেটা নাও এ ডেজ বা টুডে, ভিউয়ার্স মানে কি, ভিউয়ার্সটা কি বোঝাচ্ছে, মিউজিয়ামের যে ভিউয়ার্স, মিউজিয়াম বা আর্ট ওয়ার্কের যে ভিউয়ার্স, মে বি আনউইলিং টু ক্রিটিসাইজ এ ওয়ার্ক, অনেক সময় তারা আনউইলিং মানে অনিচ্ছুক থাকে, একটা এটা আর্ট ওয়ার্ককে ক্রিটিসাইজ করতে অনিচ্ছুক থাকে। কারণ, আচ্ছা, তাহলে অনেক সময় তাদেরকে একটু অনিচ্ছুক দেখা যায়, তাই না? So, কেন অনিচ্ছুক থাকে সেটা জানতে চাচ্ছে। হ্যাঁ, এইখানে আম, এখানে আমাদেরকে দেখতে হবে আনউইলিং এবং ক্রিটিসাইজ টু ক্রিটিসাইজ এ ওয়ার্ক, মানে ক্রিটিসাইজ এনি আর্ট ওয়ার্ক, কোন একটা আর্ট ওয়ার্ক বা কোনো ওয়ার্ককে ক্রিটিসাইজ করা, এবং আনউইলিং, এই দুটোর সিনোনিমাস সিনোনিমাস ওয়ার্ডগুলো আমরা একটু খুঁজে বের করব, তাহলে আমরা অ্যান্সারটা পাবো। এখানে দেখেন প্যারাগ্রাফ নাম্বার 7-এ, প্যারাগ্রাফ নাম্বার 7 আমরা পাবো। হ্যাঁ, প্যারাগ্রাফ 7-এ আমরা আনসারটা পাবো, সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। সিন্স দিস ওয়ার্কস ওয়ার অরিজিনালি প্রডিউসড, দেখেন, সিন্স দিস ওয়ার্কস ওয়ার অরিজিনালি প্রডিউসড, আমরা একটু দেখি। হ্যাঁ, প্যারাগ্রাফ নাম্বার 7-এ
পেয়েছেন সবাই? সিন্স দিস ওয়ার্ডস, মানে এটা শুরু হয়েছে প্রথম লাইন থেকে, ফার্দার মোর থেকে। আমি ওইটুকু থেকে নিচ্ছি। ফার্দার মোর কনসিডারেশন অফ দ্য ভ্যালু, প্যারাগ্রাফ নাম্বার 7-এ কিন্তু এটাতে শুরু, ফার্দার মোর দিয়ে শুরু হয়েছে। সবাই পেয়েছেন? হ্যাভ ইউ গট ইট? ফার্দার মোর দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, ফার্দার মোর। লাইনটা আর আমি নিচ্ছি সিন্স দিস ওয়ার্কস ওয়ার অরিজিনালি প্রডিউসড, এখান থেকে আমি আপনাদেরকে ইয়ে দিচ্ছি আর কি। সিন্স দিস ওয়ার্কস ওয়ার অরিজিনালি প্রডিউসড, দে হ্যাভ বিন অ্যাসাইন্ড এ হিউজ মনিটারি value by some person or institution more powerful than themselves। ঠিক আছে, এটা আমরা একটু সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি। Since these works were originally produced, they have been assigned a huge monetary value by some person or institution more powerful than themselves। আচ্ছা, তার আগে আমি বলবো এই প্যারাগ্রাফটা একটু সবাই একটু কয়েক সেকেন্ডের মধ্যে একটু পড়ে ফেলেন। হুম, এই প্যারাগ্রাফ নাম্বার 7টা একটু ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে সবাই। স্যার নাম্বার পেজটা? আচ্ছা, এটা হচ্ছে পেজ নাম্বার 50-তে, হ্যাঁ, 50-এ, যেটা প্যারাগ্রাফ নাম্বার 7। 7টা কেমন, 7টা কিন্তু লেখা নেই, এটা কিন্তু আমরা নিজেরা ইয়ে করব, মানে মার্কিং করবো। প্রথম বলে লেখ। হ্যাঁ, প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, এভাবে আমরা প্যারাগ্রাফ নাম্বার 7-এ দেখবো যে ফার্দার মোর দিয়ে শুরু হয়েছে। ফার্দার মোর, ঠিক আছে, ফার্দার মোর দিয়ে শুরু হয়েছে, কেমন? আচ্ছা, এবার ঠিক আছে, এবার ঠিক করছি, বুঝতে পারছি। সবাই একটু এভাবে গো থ্রু করি, হ্যাঁ, একটু আমরা এই প্যারাগ্রাফটা একটু পড়ি তো। কারণ এখন কিন্তু এই প্যারাগ্রাফ সেকশন যেটা সি, মানে সেকশন 3 যেটা, এই সেকশনে একটু মানে প্যাসেজ 3 যেটা, এই লাস্ট প্যাসেজটা একটু ডিফিকাল্ট থাকে, একটু কমপ্লিকেটেড থাকে, এটা বুঝতে হয় আর কি, হ্যাঁ। অনেক সময় প্যারাগ্রাফটা জিসটা দেখে আমরা শুনে বা বুঝে আমরা অনেক সময় আন্দাজ করতে পারবো। সবাই একটু গো থ্রু করি। আচ্ছা, এখানে সিন্স দিয়ে যে কথাটা শুরু হয়েছে, সিন্স দিস ওয়ার্কস ওয়ার অরিজিনালি প্রডিউসড, যেহেতু তারা অরিজিনালি মানে অরিজিনালি ভাবে অরিজিনাল ফর্মে আছে, দে হ্যাভ বিন অ্যাসাইন্ড আ হিউজ মনিটারি ভ্যালু বাই সাম পার্সন অর ইনস্টিটিউশন, হ্যাঁ, মোর পাওয়ারফুল দ্যান দেমসেলভস। এটা আসলে কি বোঝাচ্ছে? So, এটা স্ট্রং পাওয়ার বিহাইন্ড দ্য আর্টওয়ার্ক, আর্টওয়ার্কের পিছনে একটা স্ট্রং পাওয়ার থাকে, হ্যাঁ। এবং দেয়ার যে মেনটেন্স, তাদের যে মেনটেন্সটা থাকে, মিউজিয়ামের যে মেনটেন্সটা থাকে, এটা সম্বন্ধে বোঝাচ্ছে। হুম, আচ্ছা, তারপরের লাইনগুলো আমরা দেখি। এভিডেন্টলি, আপনারা পাচ্ছেন না? এভিডেন্টলি, এভিডেন্টলি নাথিং দ্য ভিউয়ার থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু অল্টার দ্য ভ্যালু। পেয়েছেন আপনারা? জি স্যার। এভিডেন্টলি নাথিং দ্য ভিউয়ার থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু অল্টার দ্য ভ্যালু। অল্টার মানে সবাই জানেন, অল্টার, পরিবর্তন। পরিবর্তন, এক্স্যাক্টলি। যে আমাদের মেয়েরা যেটা করে বা ছেলেরা অনেক সময় করে যে জামা অর্ডার করতে হয়, পাঞ্জাবি অর্ডার করতে হয়, বা আপনাদের যে জামাগুলো অনেক সময় ছোট বা বড় হয়ে যায়, সেটা চেঞ্জ করতে হয়। অল্টার মানে যে চেঞ্জ। আচ্ছা, আচ্ছা, এভিডেন্টলি নাথিং দ্য ভিউয়ার থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু অল্টার দ্য ভ্যালু, and so today's viewer is deterred from trying to extend that spontaneous, immediate, self-reliant kind of reading which would originally have made work। ঠিক আছে, এই সেন্টেন্সটা একটু আবার বোঝার চেষ্টা করেন সবাই, হ্যাঁ। কত নাম্বার পেজে উল্টো পাল্টা হয়ে গেছে তো? 50 নাম্বার, 50 নাম্বার। আচ্ছা, তাহলে এখানে আসলে কি বোঝাচ্ছে এই লাইনগুলো? অ্যান্সারটা ডি, দে ফিল দেয়ার পার্সোনাল রিয়াকশন ইজ অফ নো ইয়েস, সিগনিফিকেন্স। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। আপু ব্রিলিয়ান্ট। ওকে, ফাইন, গুড জব। সো অ্যান্সারটা ডি হবে। তার আগে একটু আমরা একটু পড়ে নিই। আসলে দেখেন, লিটারেলি আমরা যেহেতু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে আমাদের সেই সময়ও নাই, কিন্তু আইএলটিএস এ রিডিং মডিউলের টাইম খুবই কম, সো আমরা একটু
ওভারঅল মিনিংটাতে যাব। এই লাইনগুলো এটা মোটামুটি শো করছে যে দ্য ভিউয়ার্স আর অডিয়েন্স, একটা মিউজিয়ামে যে ভিউয়ার বা অডিয়েন্স থাকে, যা মানে আর্টের যে বোদ্ধা বলা হয়, তারা আসলে ফিল করে দ্যাট তাদের অপিনিয়ন আসলে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, বা সিগনিফিকেন্স বা নাথিং দ্য ভিউয়ার থিঙ্ক অ্যাবাউট, বা এরকমটা কিছু, দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু অল্টার দ্য ভ্যালু, সো দে আর, তাহলে এরকম একটা ফিল তাদের মধ্যে আসছে। হ্যাঁ, তাহলে এইটা যেহেতু ফিলটা হয়, এখান থেকে আমরা আনসারটা পাবো, যে আনসারটা হবে ডি। আর ডিতে কি বলা আছে? দিতে বলা আছে দে ফিল দেয়ার পার্সোনাল রিয়াকশন ইজ অফ নো সিগনিফিকেন্স। তাদের যে পার্সোনাল যেটা রিয়াকশনটা, সেটার সিগনিফিকেন্সটা কম বা সিগনিফিকেন্সটা নেই। ঠিক আছে, এটা তাদের যে একটা ফিলিং, তাদের অপিনিয়ন। হ্যাঁ, এটাই বোঝা যাচ্ছে যে ভিউয়ার্স আর অডিয়েন্স ইন আ মিউজিয়াম, হ্যাঁ, তাদের যে একটা ফিলিং আছে, অপিনিয়ন আছে, এটা ইম্পর্টেন্সটা কম বা একেবারেই নাই। সো নাথিং দ্য ভিউয়ার thinks about the work is going to alter the values, and so they are deterred from trying to give any opinion. তারা কোনো অপিনিয়ন দিতে চায় না। ঠিক আছে, অনেক সময় তারা, 33। হ্যাঁ, তারা অপিনিয়নটাও দিতে চায় না। আচ্ছা, আমি নিহা এবং আরোহী মিমকে বলবো যে একটু আসলে আপাতত তোমরা দেখে যাও, এরপরের যে আমরা রিডিং প্র্যাকটিসটা, সেটা আমরা জেনারেল ট্রেনিং এ করবো, তখন তোমাদের জন্য ইট উইল বি ইজিয়ার ফর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আচ্ছা, তাহলে নাম্বার 34-এ চলে যাচ্ছি আমরা। According to the writer, the displacement effect on the visitor is caused by, মানে রাইটারের অনুযায়ী, যা ডিসপ্লেস মানে কি, আমরা কি বুঝি ডিসপ্লেসমেন্ট? সামথিং ইজ রংলি প্লেসড, তাই না? দ্যাট মিনস সামথিং ডিসপ্লেস হয়ে গেছে, আমরা হার ডিসপ্লেস হয়ে যায় না, জয়েন্ট ডিসপ্লেস হয়ে যায়, ডিসপ্লেসমেন্ট। অবস্থানচ্যুত এরকম। এক্স্যাক্টলি, অবস্থানগত, অবস্থানগত পরিবর্তন। দ্যাট ইজ সামথিং ইজ রংলি প্লেসড, মানে আপনার চেঞ্জ হয়ে গেছে, প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। দ্য ডিসপ্লেসমেন্ট ইফেক্ট অন দ্য ভিজিটর, এই মিউজিয়ামের যে ভিজিটর, তাদের উপরে ডিসপ্লেসমেন্ট ইফেক্টটা কি কারণে হয়? হুম, তাহলে আমরা এর পরের প্যারাগ্রাফে অ্যান্সারটা পেয়ে যাব। আমরা সবাই একটু দেখি প্যারাগ্রাফ নাম্বার 8, একটু সবাই দেখি। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ইফেক্ট একদম ওখানে মানে ইয়ে দিয়ে ইনভার্টেড কমা দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, ফাইন। সো প্যারাগ্রাফ নাম্বার 8 অনেক সময় খুব সহজে বের করা যায়। আচ্ছা, আমাদেরকে আনসারটা বের করতে হবে। আমরা যেহেতু পেয়ে গেলাম প্যারাগ্রাফ 8-এ ডিসপ্লেসমেন্ট ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, সো আমরা একটু দেখি যে কি দেওয়া আছে। হ্যাঁ, প্যারাগ্রাফ নাম্বার 8-এ সবাই, দ্য ভিজিটর মে, দেন, প্রথম লাইন না, দ্য ভিজিটর মে দেন বি স্ট্রাক বাই দ্য strangeness of seeing such diverse paintings, আচ্ছা, drawing and sculptures brought together in an environment for which they were not originally created. This displacement effect is further heightened by the sheer volume of exhibits. In the case of a major collection, there are probably more works on display than we could realistically view in weeks or even months. ঠিক আছে, আচ্ছা, সবাই আমরা একটু যাই তাহলে। এটা ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, ওকে, তাহলে সবাই আমরা পেয়েছি না ডিসপ্লেসমেন্ট ইফেক্টটা? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু পড়ে দেখবো যে কোথায় আমাদের আনসারটা আছে। সো উই নিড টু ফাইন্ড আউট দ্য আনসার। দ্য ভিজিটর মে বি স্ট্রাক বাই দ্য strangeness of seeing such diverse paintings, drawings, and sculptures brought together in an environment for which they are not originally created. হুম, এই সেন্টেন্সটার মধ্যে মোটামুটি আমরা আনসারটা আছে। মানে বিভিন্ন ধরনের ওয়ার্ক, আর্ট ওয়ার্ক, একটা প্লেস এবং অ্যারেঞ্জ টুগেদার, তাই না? তারা সেগুলো আছে এবং সেগুলো অ্যারেঞ্জ করা আছে, সামহার দে আর নট ক্রিয়েটেড ফর, মানে এটা কি বলেছে, ভিজিটর তারা অনেক সময় স্ট্রাইক, তাদেরকে এটা স্ট্রাইক করে যে স্ট্রেঞ্জনেস অফ সিং সাচ ডাইভার্স পেন্টিংস, মানে একসাথে পেন্টিংস, ড্রয়িং, স্কাল্পচার্স একসাথে একটা এনভায়রনমেন্ট আছে। তাহলে অ্যান্সারটা সবাই একটু দেখেন তো, চারটা অ্যান্সারের মধ্যে কোনটা অ্যান্সার হবে? এটার মধ্যে আচ্ছা, the variety of works on display and the way they are arranged. এক্স্যাক্টলি। হুম,
তাহলে এটা কেন হচ্ছে আমরা আমরা একটু বলি, সেটা হচ্ছে যে ভ্যারাইটি ওয়ার্কস লাইক আর্ট ওয়ার্ক, এখানে সবকিছু আর্ট ওয়ার্ক সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে ভ্যারাইটি ওয়ার্কস এর মধ্যে কি কি আছে, যেমন পেন্টিংস, ড্রয়িংস, স্কাল্পচার্স, এগুলো আসলে ব্রড টুগেদার মানে ইন এনভায়রনমেন্ট ফর হুইচ। ভ্যারাইটি ওয়ার্কসে চলে আসছে। হ্যাঁ, তাহলে একটা ভ্যারাইটি, ওকে। তাহলে বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক একসাথে দেওয়া আছে, এটাই বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হঠাৎ করে নিহা সবাই চলে গেল মনে হচ্ছে। নিহা আক্তার, আচ্ছা নিহা আছে, ওকে। তারপরেটা আমরা যাচ্ছি, আজকে তালাত ভাই নাই না? আচ্ছা, আজকে আমি এটা শেষ মানে ধরতে চাচ্ছিলাম যে জিটিটা ধরতে চাচ্ছিলাম, এটা শেষ করে। আচ্ছা আচ্ছা, এরপরটা নাম্বার 35, দ্য রাইটার সেজ দ্যাট আনলাইক আদার ফর্মস অফ আর্ট এ পেন্টিং ডাজ নট। দেখেন এখানে আনসারটা পাওয়া যাবে। রাইটার বলছেন যে অন্যান্য আর্টের মতো না, যেখানে পেন্টিং কি করে না যেটা অন্যান্য আর্ট করে। এটা আমাদের বুঝতে হবে। আনলাইক আদার ফর্মস অফ আর্ট এবং এ পেন্টিং ডাজ নট। হুম, পেন্টিং এর একটা স্পেশাল কিছু, ইউনিক একটা কিছু ওনারা বোঝাতে চাচ্ছে, তাই না? এটাই আমরা বুঝতে পারছি। এই পেন্টিং এর কোন একটা বৈশিষ্ট্য রাইটার বলতে চাচ্ছে, যেখানে অন্যান্য ফর্মস অফ আর্টে আছে বাট পেন্টিংস এ নাই। আচ্ছা, তাহলে আমরা তারপরে প্যারাগ্রাফটা চলে যাই, সবাই একটু প্যারাগ্রাফ নাম্বার 9 একটু দেখেন। হ্যাঁ, প্যারাগ্রাফ নাম্বার 9 একটু দেখেন তো, এখান থেকে বের করা যায় কিনা। প্যারাগ্রাফ নাম্বার 9টা শুরু হয়েছে কি দিয়ে, দিস ইজ পার্টিকুলারলি, না? এখানে দ্বিতীয় মানে সেন্টেন্সটা, এ ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন পেইন্টিং অ্যান্ড আদার আর্ট ফর্মস ইন দ্যাট ইজ দ্যাট দেয়ার ইজ নো প্রেসক্রাইবড টাইম ওভার হুইচ এ পেইন্টিং ইজ ভিউড। হ্যাঁ, তাহলে এখানে আম, বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন পেন্টিংস অ্যান্ড আদার ফর্মস ইজ দ্যাট দেয়ার ইজ নো প্রেসক্রাইবড টাইম ওভার হুইচ পেন্টিং ইজ ভিউড। এখানে তারপর পরের লাইনগুলো তো আমরা দেখি, হোয়ার a picture has no clear place at which to start viewing or at which to finish. Sorry. তারপরের লাইনে বলা আছে যে whereas a picture has no clear place at which to start viewing or at which to finish. তাহলে এখানে কি বলা হচ্ছে যে একটা পিকচার মানে একটা কি, পিকচার মানে পেইন্টিং এর কথা বলা হচ্ছে, তাই না? সো পিকচার হ্যাজ নো ক্লিয়ার প্লেস। মাঝখানে কথা বলতে শুনতে পাইনি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল বোধহয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার বলছি, হ্যাঁ। আচ্ছা, এইখানে যেটা বলা হচ্ছে যে পেন্টিং এ সামথিং কিছু একটা আছে, অন্যগুলোতে নেই। তাহলে আমরা এই প্যারাগ্রাফ নাম্বার 9-এ চলে যাব, ঠিক আছে। প্যারাগ্রাফ নাম্বার 9-এ এখানে বলা হচ্ছে যে এ ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন পেন্টিংস এন্ড আদার ফর্মস ইজ দ্যাট দেয়ার ইজ নো প্রেসক্রাইবড টাইম ওভার হুইচ আ পেন্টিং ইজ ভিউড। হুম, এখানে কোনো প্রেসক্রাইবড কোনো কিছু সময় নাই যেটা পেন্টিংটা কিভাবে দেখতে হয় বা এরকম। তারপরে লাইনগুলোতে বলা আছে whereas a picture has no clear place at which to start viewing, যেখানে দেখতে শুরু করা যায়, এবং at which to finish, যেখানে শেষ করতে হয়। এটা পিকচার মানে বলা হচ্ছে পেন্টিং এর কথা। হ্যাঁ, পেন্টিং এ তো আপনার এমন কিছু নাই যে কোথা থেকে আপনি দেখা শুরু করবেন, কোথায় দেখা শেষ করবেন, তাই না? একটা বইয়ে আপনার এখান থেকে শুরু করতে হয় কিনা শেষ করতে হয়, তাই না? সেখানে আর কিছু নিয়ম আছে, বাট পেইন্টিং এর ক্ষেত্রে এটা নাই, যে কোন জায়গাটা থেকে আপনি দেখা শুরু করবেন, কোন দেখায় শেষ করবেন, এরকম কিছু নাই। তাহলে উত্তরটা কি হতে পারে? উত্তরটা ডি, হ্যাভ এ স্পেসিফিক বিগিনিং অর এন্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি, উত্তরটা হবে ডি। কোনো স্পেসিফিক এন্ডিং বা বিগিনিং কিছু নাই, ঠিক আছে। তাহলে আমরা আম, পেয়ে গেলাম আনসারটা ডি। এরপর চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 36, মানে এটা ইয়েস নো নট গিভেন পরেরটাতে, হ্যাঁ। আচ্ছা, এখানে নিহা, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটু কঠিন লাগতে পারে, কারণ এটা হচ্ছে কি মানে একাডেমিক রিডিং এর লাস্ট প্যাসেজ মানে থার্ড প্যাসেজ, এখানে একটু কমপ্লিকেটেড ওয়ে থাকে। সো তোমরা শুরুর দিকে, একদম শুরুর দিকে কিন্তু এরকমই লাগবে। কয়েকটা প্র্যাকটিস করলে একদম অনেক ইজি হয়ে যাবে। যেমন আপু কিন্তু প্রথম দিকে আপুরও এরকম লেগেছে, মানে একটু কঠিন লেগেছে, অনেক সময় বোঝা যায় না, অনেক সময় একটু সামারাইজ করে
অবশ্যই আমাদের সিনোনিমাস ওয়ার্ড গুলো দিয়ে তারপর বের করতে হয়, তাই না? আচ্ছা, আর আমি কিন্তু একটা শেয়ার করেছি, সেটা হচ্ছে একটা কিছু ওয়ার্ড শেয়ার করেছি, আমি পিডিএফ দিয়েছি। স্যার কোনটা হচ্ছে ভোকাবুলারি? হ্যাঁ, ভোকাবুলারি। এখানে এই ভোকাবুলারি গুলো আইএলটিএস থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আইএলটিএস এর বিভিন্ন আম, যেগুলো ইয়ে থেকে নেওয়া হয়েছে, যেগুলো খুব কমনলি আমাদের দরকার, এগুলো জানলে আমাদের অনেক হেল্প হবে। হ্যাঁ, এটা একটু একটু করে পড়ে মোটামুটি আনসার মানে মিনিং গুলো পড়তে পারলে, জানা থাকলে অনেক হেল্প হবে। এটা হচ্ছে স্পেশালি ডিজাইন ফর আইএলটিএস এক্সাম, আইএলটিএস এক্সামের জন্যই এই ভোকাবুলারিটা করা হয়েছে, বাট অন্যদেরও। স্যার হুম, হ্যাঁ। এই যে কিছু প্যারাগ্রাফ আছে এর ভিতর থেকে কিছু কিছু মিনিং যদি আপনি ভোকাবুলারি করে দিতেন তো সবচাইতে আমার জন্য ইজি হতো আর কি। আচ্ছা, প্যারাগ্রাফটা পুরোটা ভোকাবুলারি ধরে ধরে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে গেলে না অনেক সময় লেগে যাবে। এটা কিন্তু মানে ওয়ার্ড না সবগুলো মিনিং করার তো না, প্রয়োজন দরকার নাই। হয় না, দরকার হয় না, হ্যাঁ দরকার হয় না। সো আমরা যেটা যেখান থেকে যতটুকু দরকার সেটুকু নিব, কারণ হচ্ছে কি আমাদের হাতে সময় কম, আমাদের 40টা আনসার করতে হবে 1 ঘন্টা সময়ের মধ্যে। তাহলে আমি প্রতিটা প্যাসেজে পাচ্ছি মাত্র 20 মিনিট। ঠিক আছে, আমি যদি প্যারাগ্রাফ সবগুলো পড়ে পড়ে আনসার করতে যাই, তাহলে অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা আনসারটা Right. নিই, কোশ্চেন পেপারটা দেখে তারপরে আমরা প্যাসেজে চলে যাব, সেখান থেকে স্কিম করব, খুব ফাস্ট রিড করব। ফার্স্ট রিড বলতে আমি দ্রুত একটা সেন্টেন্স পড়বো, সেটার জিস্ট বের করার মাথাটা থাকবে, আর স্ক্যানিং করা, অনেক সময় কিওয়ার্ড আমার হাত থাকে, আমার মাথায় থাকে কিওয়ার্ড, হ্যাঁ এই জিনিসটা কোথায় আছে। হ্যাঁ, তাহলে সেটা আমি যখন খুব দ্রুত পড়ে যাব, তখন মিলাতে হবে উইথ সিনোনিমাস ওয়ার্ড, কারণ আইএলটিএস এ খুব কম ক্ষেত্রেই সরাসরি ওয়ার্ডটা থাকবে। ঠিক আছে, জি। তার সিনোনিমাস ওয়ার্ডটা থাকবে, সুতরাং আমরা এট দ্য সেম টাইম আমরা স্ক্যানিং করে যাব। এই দুটো টেকনিক, এটা আর কোনো টেকনিক খুব এটা লাগে না, এই দুটো টেকনিক আমাদের অনেক বেশি লাগবে। এই এটা ওভার দ্য টাইম ইট উইল বি ডেভেলপড, মানে এটা সময়ের সাথে সাথে প্র্যাকটিস করতে করতে এটা ডেভেলপ হবে। এটা এমন কিছু না যে কালকে আমি বসে গেলাম আমি একটু এক্সপার্ট হয়ে গেলাম, তা কিন্তু না। এটা কিন্তু মানে যেহেতু এটা প্রতিদিন আমাদের প্র্যাকটিস করতে হবে, রিডিং প্র্যাকটিস করলে অনেক বেশি পড়লে তখন আমাদের এটা ডেভেলপ করবে। ঠিক আছে, রিডিং এর পরে আমরা কোন মডিউলটা শুরু করব? রিডিং এর পরে সবার সাথে একটু কথা বলি, তাহলে সবাই নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। আমরা শুরু করতে পারি রাইটিং দিয়ে। হুম, এখন এরপরে যে আমি দেখি সবার সাথে কথা বলে রাইটিংটাই শুরু করতে যাচ্ছিলাম রিডিং এর পরে। রাইটিং এ আম, একটু স্পেশাল অন্য অন্য ধরনের, যেহেতু রাইটিংটা পুরোটাই লেখালেখির বিষয়, এখানে কিছু আমরা টেকনিক্যাল কি জিনিস। আগে স্পোকেনটা করতে পারি না? স্পোকেনটা আগে করলে দেখা যায় কি রাইটিং এর জন্য অনেকটা সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্পোকেনটা করতে পারি, কোনো সমস্যা নেই, স্পোকেনটা করতে করি তাহলে। স্পোকেনটা করলে তারও ভালো হয়, কারণ আমাদের তালাত ভাইও আমাকে বলেছিল অবশ্য একদিন স্পোকেনটা করার জন্য। ওনার মেইনলি ব্যারিয়ারটা হচ্ছে স্পোকেন ইজ ইজ মেইন ব্যারিয়ারটা আসলে উনি মানে কোনোভাবেই স্পোকেনটাতে ইমপ্রুভ করতে পারছেন না। আমার মনে হয় উনি স্পোকেনটা ইমপ্রুভ করলে অন্য পার্ট গুলোতে ভালো করতে পারবেন, মানে ওভারঅল তার ভালো একটা স্কোর চলে আসবে। সো এইখানে আমি যেটা আজকে আপনাদের দেখালাম, দেখবেন কোন একটা মডিউলে আপনার ভালো হবেই। হ্যাঁ, সো সেটা দিয়ে অন্যগুলো কাভার হবে। হ্যাঁ, এটা অ্যাভারেজ ভালো একটা স্কোর চলে আসবে। সো এটাই হয়, অনেকের ক্ষেত্রেই হয়। সো লিসেনিংটাও আমরা অনেকে ভালো স্কোর করে, বাট আজকে নুননবী ভাইয়ের লিসেনিংও ভালো হয়নি। হ্যাঁ, মোটামুটি হয়েছে কোনো রকম। ওই যে লিসেনিংটা যে কি হয় মানে অনেক সময় আম, মানে আমরা ধরতে ধরতে পরের টপিকে চলে যাই, যেহেতু ইট উইল বি প্লেড ফর ওয়ান্স, মানে একবারের জন্য বেশি এটা রিপিট করা হবে না লিসেনিং। আপনি তো ইউ হ্যাভ দ্য অপরচুনিটি। সিনোনিম ওয়ার্ড গুলো না বললে একটু সহজ সহজ হতো, কিন্তু সহজ হইতে, সিনোনিম হ্যাঁ। ওয়ার্ড বলা এত কঠিন, সিনোনিমাস ধরাই যায় না। সিনোনিমাস ওয়ার্ডটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। সো এটা ওই যে আমি এই জন্য বলছি ওয়ার্ড অবশ্যই ওয়ার্ডের যে ভোকাবুলারি, যেমন এর আগের ক্লাসে তালাত ভাই একটা ওয়ার্ড জানার থাকার কারণে খুব দ্রুত আনসারটা দিয়ে ফেলছে, খুবই দ্রুত। হুম, সো অ্যাপ্রেন্টাইজ, সম্ভবত অ্যাপ্রেন্টাইজ মানে শিক্ষানবিশ। হ্যাঁ, সো অ্যাপ্রেন্টাইজ মানে যে শিক্ষানবিশ মানে ট্রেইনি বলা যায়, অর্থাৎ নতুন একটা অর্গানাইজেশন ঢোকার পরে তাকে অ্যাপ্রেন্টাইজ হিসেবে কাউন্ট করা হয়, শিক্ষানবিশ। তো সে শিখছে, অ্যাট দ্য সেম টাইম সে একজন এমপ্লয়ি, বাট পরবর্তীতে সে একজন ফুল টাইম এমপ্লয়ি হয়ে যাবে, বাট বিফোর গোয়িং দ্যাট পার্ট সে একজন শিক্ষানবিশ, অ্যাপ্রেন্টাইজ, এরকম এক বিষয়। সো অ্যাপ্রেন্টাইজ কথাটা মানে জানলে তখন তার আনসারটা খুব দ্রুত পেয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে
চলে যাচ্ছি 36। এখানে নিহা আমি বলি, এখানে কিন্তু ইয়েস, নো, নট গিভেন, এটা তো কি তোমার জানা আছে? ইয়েস, নো, নট গিভেন। জি স্যার, আগে আচ্ছা কিন্তু করছিলাম। আচ্ছা, ইয়েস নো এর আগে একটু তোমাকে ধারণা দিয়েছিলাম। ওকে, তাহলে আমরা একটু দ্রুত স্টেটমেন্ট চলে যাই। নাম্বার 36। 36 নাম্বার কি বলা আছে? আর্ট হিস্ট্রি শুড ফোকাস অন ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট ইউজিং আ রেঞ্জ অফ মিডিয়া। আর্ট হিস্ট্রি শুড ফোকাস অন ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট। ঠিক আছে, আমরা একটু একটু মানেটা বোঝার চেষ্টা করি। তাহলে আর্ট হিস্ট্রি শুড ফোকাস অন ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট। আর্ট হিস্ট্রি মূলত আর্টের মানেটা বোঝার চেষ্টা করে, ইউজিং রেঞ্জ অফ মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। মূলত এটাই স্টেটমেন্ট আছে। আমরা এখন চলে যাব প্যাসেজে, সেখানে কি লেখা আছে। আমরা আর্ট হিস্ট্রি বা হিস্টোরিয়ানের কথা বলা হচ্ছে, আর্ট হিস্টোরিয়ানের কথা বলা আছে প্যারাগ্রাফ নাম্বার 10-এ। প্যারাগ্রাফ 10-এ আছে, আমরা চলে যাই প্যারাগ্রাফ 10-এ। ঠিক আছে, ওই যে আমরা যেটা 9 নম্বরে ছিলাম না, তারপরে প্যারাগ্রাফ 10 চলে আসছে। প্যারাগ্রাফ 10-এ কনসিকুয়েন্টলি দ্য ডমিনেন্ট ক্রিটিক্যাল, একদম প্রথম প্যাসেজেই, প্রথম লাইনে, সবাই কি পাচ্ছেন? কানেক্ট পেয়েছেন? কনসিকুয়েন্টলি দ্য জি ডমিনেন্ট। পেয়েছি। হ্যাঁ আচ্ছা, এই প্যাসেজটা একটু সময় পড়েন, আমি জাস্ট 1 মিনিটের ব্রেক নিচ্ছি, 1 থেকে 2 মিনিটের ব্রেক। আপনার সবাই একটু প্যাসেজটা প্লিজ পড়েন। নট গিভেন। ওকে, সো এটাকে আমি, নট গিভেন। ফাইন, ভেরি গুড জব। হ্যাঁ ঠিক আছে, নট গিভেন হবে আনসার। আমরা এখানে একটু পড়লে বুঝতে পারবো। কনসিকুয়েন্টলি দ্য ডমিনেন্ট ক্রিটিক্যাল অ্যাপ্রোচ বিকামস দ্যাট অফ দ্য আর্ট হিস্টোরিয়ান, a specialized academic approach devoted to discovering the meaning of art within the cultural context of its time. Hmm. Cultural context of its time. So, এটা mean করে has become common of for art historians to devote themselves to discovering the meaning. হ্যাঁ, এখানে ঠিক আছে, মিনিং অফ আর্টের কথা বলা আছে, এখানে কিন্তু তা বলা নাই যে এটা মিডিয়ার মাধ্যমে বা কি কি মিডিয়ার মাধ্যমে জানানো হবে, এটা কিন্তু বলা নাই, তাই না তানিয়াপুর? না না, মিডিয়া উল্লেখ নেই এখানে। উল্লেখ নাই। সো আমরা এখানে বলবো নট গিভেন, এটার কথা বলা আছে, মেনশন করা আছে, বাট স্টেটমেন্টে যেটা দেওয়া আছে এটা নাই। ঠিক আছে, সুতরাং এটা নট গিভেন হবে। এরপরে চলে যাচ্ছে আমরা 37 কোশ্চেনে। দ্য অ্যাপ্রোচ অফ আর্ট হিস্টোরিয়ানস কনফ্লিক্টস উইথ দ্যাট অফ আর্ট মিউজিয়ামস। মানে আর্ট হিস্টোরিয়ান যারা, তাদের যে অ্যাপ্রোচটা, এটা কনফ্লিক্ট করে আর্ট মিউজিয়ামের সাথে। এটাই মূলত স্টেটমেন্ট, অ্যাপ্রোচ অফ। কিওয়ার্ড কোনটা ধরবো? হ্যাঁ, এটা 37। না, কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডটা আমরা অ্যাপ্রোচ নিব, আর্ট হিস্টোরিয়ান, কনফ্লিক্টস, আর্ট মিউজিয়াম, এগুলোই সবগুলো নিতে হবে। এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, অ্যাপ্রোচ, আর্ট হিস্টোরিয়ান, কনফ্লিক্টস, আর্ট মিউজিয়াম, সবগুলোই। এখানে একটা কনফ্লিক্ট আছে, কনফ্লিক্টের বিষয় আছে।
আর্ট মিউজিয়ামের সাথে আর্ট হিস্টোরিয়ান, হ্যাঁ, অর্থাৎ আর্ট হিস্টোরিয়ানদের সাথে কনফ্লিক্ট আছে আর্ট মিউজিয়ামে, এরকম কিছু একটা মানে আমাদের খুঁজে বের করতে হবে। সো খুঁজে বের করতে গেলে এই প্যারাগ্রাফের মধ্যেই আছে, দেখেন এই প্যারাগ্রাফেই আছে। প্যারাগ্রাফ নাম্বার 10 এখানেই আমাদের আছে, প্যারাগ্রাফ 10, ঠিক আছে। টেনে This- আছে অ্যাপেল হ্যাঁ, becomes একটা that of দেখেন, the একটা audience দেখেন academics প্যারাগ্রাফ 10 আমাদের, একটু আপনারা দেখিতে বের করতে পারেন কিনা। discover the meaning of মনে হচ্ছে ইয়েস, আমি জানি না, না ঠিক এখানে আছে। একটা ব্যাপার আছে, এখানে একটু বোঝার একটু ব্যাপার আছে, এখানে একটু একটু বোঝার ব্যাপার আছে, আমি একটু ইয়ে করছি, ক্লিয়ার করছি, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন তো যে এই প্যারাগ্রাফটা পড়লে এখানে একটা জায়গা আছে, দিস ইজ ইন পারফেক্ট হারমোনি, আমিও তো এটা বোঝাইতে পারছিলাম। দিস ইজ ইন পারফেক্ট হারমোনি উইথ দ্য মিউজিয়ামস ফাংশন, এবার লাইন আছে না, পেয়েছেন? জি, জি স্যার। হুম হুম। This is in perfect harmony with the museum's function since the approach is dedicated to seeking out and conserve Conserve authentic authentic original readings of the exhibits. আচ্ছা, এখানে exhibits. এত এত কিছু না, এখানে হারমোনির কথা, পারফেক্ট হারমোনির কথা পড়া আছে এখানে, আপনাদের মেইন ফোকাসটা এখানে। আচ্ছা, এখানে হারমোনিটা বিটুইন আর্ট হিস্টোরিয়ান, মানে আর্ট হিস্টোরিয়ানের সাথে মিউজিয়াম একটা হারমোনি, হারমোনি মানে কি, সম্প্রীতি, হারমোনি মানে মানে একটা গুড রিলেশন, তাই না? হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি, হারমোনি শব্দটার মানেটা জানলে তখন আপনাদের আনসারটা বের করতে পারবেন। মানে এখানে হারমোনিটা বোঝাচ্ছে যে হিস্টোরিয়ান, আর্ট হিস্টোরিয়ান এবং আর্ট মিউজিয়ামের মধ্যে এই হারমোনিটা কথা বলছে, পারফেক্ট হারমোনি। আর্ট হিস্টোরিয়ান এবং আর্ট মিউজিয়ামের মধ্যে পারফেক্ট হারমোনি আছে। হারমোনি মানে হচ্ছে আপনার গুড রিলেশন, ঠিক আছে। সো উপরে বলছে কনফ্লিক্ট আর এখানে বলছে পারফেক্ট হারমোনি, তাহলে কি হয়ে গেল, উল্টা হয়ে গেল না? এটা ডিরেক্টলি অ্যান্টোনিম, অপোজিট, অপোজিট ওয়ার্ড, হ্যাঁ, হারমোনি। সো হারমোনির একটা উদাহরণ আমি আপনাকে দিই, যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয় না, সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন ধর্ম বর্ণের মধ্যে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা বলি না, এটা ইংলিশটা জানেন আপনারা? না, আচ্ছা, এটা হচ্ছে কমিউনাল হারমোনি, সাম্প্রতিক বিভিন্ন কমিউনিটির যে মধ্যে যে সম্প্রীতি, হিন্দু মুসলমান বৌদ্ধ একসাথে আমরা বাস করছি একটা দেশে, সুতরাং আমাদের দেশে সাম্প্রতিক সম্প্রীতি আছে। সো এটাকে বলে কমিউনাল হারমোনি, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা গুড রিলেশন, ঠিক আছে। যাই হোক, এই হারমোনি থেকে আমরা বের করতে পারলাম যে এটা হচ্ছে আপনার, তো এই দুইটা পার্টির মাঝখানে একটা সুন্দর রিলেশন আছে, বাট আমাদের স্টেটমেন্টে বলা আছে যে এটা কনফ্লিক্ট, কনফ্লিক্ট। কনফ্লিক্ট, সুতরাং এটা অপোজিট ওয়ার্ড, হ্যাঁ, অপোজিট ওয়ার্ড টু দ্য কনফ্লিক্ট, একদম ডিরেক্টলি অপোজিট, অ্যান্টোনিম বলা যায় যেটা। সুতরাং এটা উত্তরটা হবে কি, নো। নো। ওকে, তাহলে আমাদের এটা কত নম্বর ছিল, 37। 37 ছিল না? আচ্ছা, 37, এরপরটা আমরা দেখি 38, পিপল শুড বি এনকারেজ টু গিভ দেয়ার opinions openly on works of art, মানে পিপল শুড বি এনকারেজড, পিপল এনকারেজ হওয়া উচিত টু গিভ দেয়ার অপিনিয়ন্স ওপেনলি, মানে পিপল যেন তাদের আরো এনকারেজ করা হয় তাদের অপিনিয়ন গুলো ডিরেক্টলি বা ওপেনলি দেওয়ার জন্য, আর্ট ওয়ার্কের উপরে যে তাদের ওপিনিয়ন্স গুলো সেটা জন্য আরো মানে ওপেনলি দিতে পারে, এই জন্য এনকারেজ করা হোক। হুম, So এখানে আমরা উম, এই লাস্ট প্যারাগ্রাফই আছে, লাস্ট প্যারাগ্রাফে আনসারটা আছে, আপনারা দেখি তো বের করেন কাইন্ডলি, মানে আপনার আনসারটা মানে স্টেটমেন্টটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, সো আমরা আনসারটা এখন বের করবো, লাস্ট প্যারাগ্রাফে আনসারটা আছে। আমাদের এখানে কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, শুড বি এনকারেজড, অপিনিয়ন্স ওপেনলি,
এইগুলো দিয়ে আমরা মোটামুটি বের করতে পারবো কিওয়ার্ড দিয়ে। সো এই লাস্ট প্যারাগ্রাফিং, হ্যাঁ লাস্ট প্যারাগ্রাফটাই আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আচ্ছা এখানে আমরা তো স্টেটমেন্টটা বুঝতে পেরেছি। আচ্ছা, পিপল শুড বি এনকারেজ, তাদেরকে এনকারেজ করা উচিত টু গিভ দেয়ার অপিনিয়ন্স। এখানে দেখেন লাস্ট প্যারাগ্রাফে প্রথম দিকে আছে দ্য মিউজিয়াম পাবলিক, দেখেছেন? দ্য মিউজিয়াম পাবলিক, দ্য মিউজিয়াম পাবলিক আমরা দেখলে পেয়েছেন চার জি চার জি নম্বর লাইন। আর চার নম্বর নম্বর, লাইনে হ্যাঁ দ্য মিউজিয়াম পাবলিক। মিউজিয়াম পাবলিক মানে হচ্ছে লাইক এনি আদার অডিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, মিউজিয়াম পাবলিক কারা? মিউজিয়াম পাবলিক হচ্ছে মানে ওই পিপল, সাধারণ পিপল। পিপল, হ্যাঁ। লাইক এনি আদার অডিয়েন্স, অন্য যে কোনো অডিয়েন্সের মতোই এক্সপেরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিংলি when give the confidence to express their views। their views। হ্যাঁ, মানে এই মিউজিয়ামে যারা বোদ্ধা বা যারা পিপল যারা আসে অন্যান্য অডিয়েন্সের মতোই এক্সপেরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিংলি when given the confidence to express their views, তখন তাদেরকে ওই কনফিডেন্সটা দেওয়া হয় তো এক্সপ্রেস দেওয়ার ভিউ। তার মানে হচ্ছে এক্সপ্রেস দেওয়ার মানে গিভ দেয়ার অপিনিয়ন, তাই না? ইয়েস হবে এটা। হ্যাঁ ইয়েস হবে, এক্সপ্রেস দেয়ার ভিউজ। এই লাইনে ক্লিয়ার বোঝা যায় যে মিউজিয়ামে যারা আসে তাদেরকে তাদেরকে আরো বেশি যদি রিওয়ার্ডিংলি তারা আরো বেশি ভালো ইয়ে করে, এক্সপিরিয়েন্স আর্টটা আরো ভালোভাবে বুঝতে পারে when given the confidence to express their views। আচ্ছা আমি একটা জাস্ট এ মিনিট, আর একটা সেকেন্ড ব্রেক নিচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ইয়েস মানে এক্সপ্রেস দেয়ার ভিউজ মানে হচ্ছে গিভ দেয়ার অপিনিয়ন্স। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে যে যদি পিপুল বা পাবলিকদেরকে তাদের ওপিনিয়ন আর্ট সর্টের ব্যাপারে ওপিনিয়ন গুলো বেশি ইয়ে করা হয়, মানে এনকারেজ করা হয়, মানে বলতে বলার বিষয় মিউজিয়ামস ক্যান বেনিফিট ফ্রম দিস, হ্যাঁ তাই না? এটা এটা টাইপ অফ এনকারেজমেন্ট, হ্যাঁ, টু প্রোভাইড অপিনিয়ন্স, তাই না? আচ্ছা, তাহলে উত্তরটা হবে ইয়েস। এরপর কোশ্চেন 39 চলে যাচ্ছে আমরা। রিপ্রোডাকশনস অফ ফাইন আর্ট শুড অনলি বি সোল্ড টু দ্য পাবলিক ইফ দে আর অফ হাই কোয়ালিটি। রিপ্রোডাকশনস অফ ফাইন আর্ট মানে রিপ্রোডাকশন মানে কি? কপি করা, তাই না? মানে রিপ্রোডাকশনস মানে হচ্ছে একটা কোনো আর্ট ওয়ার্ক লাইক মোনালিসা হোক বা যেটাই হোক ফাইন আর্ট, এটা রিপ্রোডাকশন করা শুড অনলি বি সোল্ড, সেটা বিক্রি করা যেতে পারে টু দ্য পাবলিক, পাবলিকের কাছে বিক্রি করা যেতে পারে ইফ দে আর অফ হাই, খুব ভালো কোয়ালিটি হয় রিপ্রোডাকশনটা পাবলিকের কাছে বিক্রি করা যেতে পারে। তো আমরা কিওয়ার্ড এখন সার্চ করব রিপ্রোডাকশনস, ঠিক আছে? রিপ্রোডাকশনস
তারপরে হাই হাই কোয়ালিটি কোয়ালিটি। শুড অনলি বি সোল্ড, বা এটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, সোলটা আমরা অবশ্যই খুঁজবো যে সোল্ডের কথা বলা আছে কিনা। তারপরে হাই কোয়ালিটি এবং রিপ্রোডাকশন, স্পেশালি রিপ্রোডাকশন ফার্স্ট, প্রথম ফোকাসটা হবে রিপ্রোডাকশনের উপরে। রিপ্রোডাকশন এজ লেকচারাল, এটা তো আছে স্যার, এন্ড মিউজিয়াম। আচ্ছা, এটা লাস্ট প্যারাগ্রাফে মনে হয় দেখেন আছে, লাস্ট প্যারাগ্রাফে। হ্যাঁ, লাস্ট প্যারাগ্রাফে তো আছে। হ্যাঁ, if appropriate works of fine art could be rendered permanently accessible to the public by means of high fidelity reproductions, as literature and music already are, the public may feel somewhat less in awe of them. মানে এখানে কি বলা হচ্ছে যে এটুকু পরে আমরা কি বুঝতে পারছি, যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কস অফ ফাইন আর্ট, মানে সেই খুব সুন্দরভাবে একদম অ্যাক্সেস করে পাবলিকের কাছে যদি খুব উচ্চ মানের রিপ্রোডাকশন করে দেওয়া যায়, অ্যাজ লিটারেচার অ্যান্ড মিউজিক অলরেডি আর, যেমন লিটারেচার এবং মিউজিকটা যেটা একদম কপি করে আমরা দিতে পারি, দ্য পাবলিক মে ফিল সামওয়াট লেস ইন অফ দেম। ঠিক আছে, পাবলিকের ফিলিংস এর কথাটা বলা হচ্ছে, কিন্তু এখানে কি কোথাও সোল্ডের কথা, সেলের কথা বলা হচ্ছে? সেল বা সোল্ড? না। নো, এখানে মেনশন করা আছে, হ্যাঁ, রিপ্রোডাকশন অফ ফাইন আর্টস এর কথা আর মেনশনড ক্লিয়ারলি, বাট এখানে তাদের পাবলিকের ফিলিং এর কথা বলা হয়েছে, বাট নট টু বি সোল্ড টু দ্য পাবলিক, মানে পাবলিকের কাছে সোল্ড এর কথা বলা হয়নি। তার মানে ইট ইজ নট গিভেন। ঠিক আছে, নট গিভেন। নাম্বার 40 চলে যাচ্ছি। ইন দ্য ফিউচার দোজ উইথ পাওয়ার আর লাইকলি টু এনকারেজ মোর পিপল টু এনজয় আর্ট। ভবিষ্যতে দোজ উইথ পাওয়ার, পাওয়ারের সাথে যারা আছে, আর লাইকলি টু এনকারেজ মোর পিপল টু এনজয় আর্ট, মানে যারা, বোঝাচ্ছে পাওয়ারের সাথে যে পিপল গুলো আছে বা এরকম যাদের হাতে পাওয়ার থাকে, যেটা যে কোনো ফর্মেই হোক না কেন, আর লাইকলি টু এনকারেজ মোর পিপল টু এনজয়, মানে বোঝাচ্ছে যে আমি আপনাকে, আমার হাতে পাওয়ার আছে, আমি আপনাকে এনকারেজ করতে পারবো আর্টকে এনজয় করার জন্য। ক্লিয়ার? মানে এটাই বোঝাচ্ছে পরবর্তী ভবিষ্যতে এই ধরনের যাদের হাতে পাওয়ার থাকবে, যারা ডমিনেন্ট বা এরকম, যারা কিনা আমি আপনাকে, আমার হাতে পাওয়ার আছে, আমি আপনাকে এই আর্ট ওয়ার্ক বোঝানোর জন্য আমি আপনাকে এনকারেজ করতে পারবো। এটা হচ্ছে স্টেটমেন্ট, ইন ফিউচারে এটা হতে পারে। তো আর্ট ওয়ার্ক বোঝানোর জন্য এনকারেজ করা, মানে আমি যেহেতু আমি আপনাকে, আমার কাছে পাওয়ার আছে বা আমার কাছে সেই ধরনের কিছু আছে, তাহলে আমরা কিওয়ার্ডটা কি বের করবো? ফিউচার, পাওয়ার, এনকারেজ, এনজয়িং আর্ট বা এরকম। হ্যাঁ, ফিউচার, পাওয়ার, এনকারেজ, এগুলো মাথায় রাখবো আমরা, সিনোনিমাস ওয়ার্ড গুলো আছে কিনা, কি বলছে আমরা দেখি। এই দেখেন লাস্ট প্যারাগ্রাফ মিলে তো সবগুলো একটাই। হ্যাঁ, স্যার একটা তো আসছে এক্সপিরিয়েন্স আর্ট মোর। লাস্ট প্যারাগ্রাফের শেষের দিকে আছে। শেষের দিকে তো একটা পাওয়া গেছে আর কি। আনফরচুনেটলি যে একটা কথা আছে না, আচ্ছা লাস্টের, একদম লাস্ট, আনফরচুনেটলি একটা কথা আছে না, হ্যাঁ, একদম লাস্ট লাইনই তো না। হ্যাঁ, তারপর unfortunately, that may be too much to ask from those who seek to maintain and control the art establishment. খেয়াল করেছেন? মেনটেন, নো। কন্ট্রোল অফ আর্ট এস্টাবলিশমেন্ট। আর্ট এস্টাবলিশমেন্ট মানে হচ্ছে আমি কাউকে ডমিনেট করছি আর্টটাকে এস্টাবলিশ করার জন্য, এনকারেজ করার জন্য। এস্টাবলিশমেন্ট, এনকারেজমেন্ট মানে সামহট সিনোনিমাস। এস্টাবলিশমেন্ট এটা মানে কি এটা এটা কি বোঝাচ্ছে? এটা খুবই আনফরচুনেট হবে ম্যাটার, যে ইট ইজ নট এ ভেরি গুড আইডিয়া, মানে এটা কোনো ভালো আইডিয়া হবে না, টু আস্ক পিপল, মানে পিপলকে বলা, উইথ পাওয়ার টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন মিউজিয়ামস, টু এনকারেজ পিপল টু এনজয় আর্ট। মানে এই লাইনটা বোঝাচ্ছে এরকম যে এটা খুব একটা এটা 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 খুবই আনফরচুনেট হবে, যে ইট ইজ নট, এটা ভালো একটা কোনো আইডিয়া না, টু আস্ক পিপল, পাবলিককে জিজ্ঞেস করা, উইথ পাওয়ার টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন, মানে এটা আমি নিজের থেকে বলছি, মানে এটা কখনোই, এটা খুব একটা আনফরচুনেট বিষয় হবে। ঠিক আছে, তো এটাতে কি বোঝা যাচ্ছে বলেন তো? মেইন স্টেটমেন্টটাকে সাপোর্ট করছে নাকি সাপোর্ট করছে না? করছে না। করছে না, তাই না? ইয়েস, নো হবে। ইয়েস, নো হবে, আনফরচুনেটলি।
দ্যাট মে বি টু মাচ টু আস্ক, টু মাচ মানে খুব বেশি আস্ক করা, এটি হচ্ছে আস্ক পিপল। হ্যাঁ, আর উইথ পাওয়ার টু এস্টাবলিশ এন্ড মেনটেন মিউজিয়ামস। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মেইন স্টেটমেন্টকে ডিনাই করছে, ঠিক আছে? এটা আনফরচুনেট হবে, ঠিক আছে? সুতরাং এটা মেইন থিমটাকে ডিনাই করছে, সুতরাং এটা উত্তর হবে নো। ওকে, সো আমরা টাস্ক টু মানে সেকশন প্যাসেজ নাম্বার 3 শেষ করলাম। টাস্ক টু, উই হ্যাভ কমপ্লিটেড টাস্ক টু, টেস্ট টু যেটা, সেটা শেষ করলাম। এরপরে আমি শুরু করতে আছি জেনারেল ট্রেনিং এ। খুব সহজ, আমি সবার জন্য বলছি জেনারেল ট্রেনিং। তানিয়া আপনি জেনারেল ট্রেনিং দিতে আছেন, তাই না? জি। আচ্ছা, আপনার জন্য খুব ভালো সংবাদ, জেনারেল ট্রেনিংটা অনেক সহজ হবে। আমরা জেনারেল ট্রেনিংটা এখানে আইএলটিএস 10 এ চলে যাচ্ছি 104 নাম্বার পেজে। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, পেয়েছেন 104 নাম্বার, পেজ নাম্বার 104 এবং 105, 104 and 105, 104, পেজ নাম্বার 104 and 105। Yes, sir. ঠিক আছে, দেখেন লেখা আছে জেনারেল ট্রেনিং রিডিং অ্যান্ড রাইটিং। রিডিং সেকশন 1, কোশ্চেন 1 to 14। এখানে আমরা খুব দ্রুত, যেহেতু আমরা একাডেমিকটা, উই হ্যাভ কমপ্লিটেড 2 টাস্ক অন একাডেমিক মডিউল। একাডেমিক যেটা মডিউলে আমরা যে একাডেমিক যে এটা পড়লাম, সো ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ফাইন্ড আউট দ্য আনসার্স। মানে আমরা দেখি যে খুব তাড়াতাড়ি আনসার গুলো বের করতে পারি কিনা। এটা একাডেমিক নতুনদের জন্য খুবই ভালো হবে। নোজের জন্য ডেফিনেটলি ইট উইল বি ভেরি ইজিয়ার ফর দেম। ওকে, আমরা শুরুতেই কঠিন করে ফেলেছি। শুরুটা অনেক কঠিন ছিল, সো ডেফিনেটলি শুরুটা কঠিন হলে অবশ্য, মানে ওই যে আমরা বললাম না, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, মানে যুদ্ধক্ষেত্রে তখন অনেক ইজিয়ার হয়, আমার হাতে অনেক টুলস চলে আসে, প্র্যাকটিস চলে আসে, তখন আমরা ফাস্ট বের করতে পারি। এটা ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, এখানে হ্যাঁ, আসলে শুরু দিকে তো পারতাম না একদমই। হ্যাঁ একদমই, কিন্তু শুরুর দিকে যেমন নিহা আজকে যেটা ফিল করছে, বা এর আগের ক্লাসে হোয়াট নিহা ফেল্ট অ্যাবাউট দ্য রিডিং, নিহা ফাউন্ড ইট ভেরি ক্রিটিক্যাল, ইজন্ট ইট নিহা? নিহা নিহা ফাউন্ড ইট Sorry, ডিফিকাল্ট অ্যান্ড what? ক্রিটিক্যাল। আমি তাকে না, পরে বুঝিয়েছি আফটার দ্য ক্লাস, আই হ্যাড এ সেশন উইথ হার। নিহার সাথে আমি কথা বলেছি অনেকক্ষণ, যে ডোন্ট বি ডিসহার্টেন্ড, ডিসহার্টেন্ড হওয়ার কিচ্ছু নাই, জাস্ট মানে আমরা একটু প্র্যাকটিস করে যাব ওভার দ্য বাসায় টাইম, আসলে প্র্যাকটিস করতে হয়, এটার করতেই হবে। বিকল্প নেই। there is no alternative of practicing বাস at home. করতে হবে। অনেক বই বেশি, না a একটা lot of, সমস্যা। a lot of। আমি আইএলস এর 11, এত 11 ওর যেতে হবে না, আমরা এখানে যা আছে এগুলো প্র্যাকটিস করলে এনাফ। 11 এর আগেও যেগুলো আছে সেগুলো আপাতত প্র্যাকটিস করলেও অনেক কিছু। ওকে, সো আমরা তাহলে এখন একটু দেখি প্রথমটা কি দেখতে পাচ্ছি আমরা। এখানে কি বলা আছে, স্মোক অ্যালার্মস ইন ইন দ্য হোম। হ্যাঁ, প্যাসেজ নাম্বার 1, হ্যাঁ সেকশন 1। এখানে কি তাহলে আমরা প্যাসেজটার হেডলাইনটা দেখে কি বুঝতে পারছি? হোয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড জাস্ট আফটার হ্যাভিং দ্য হেডলাইন, মানে বাসায়, বাড়িতে বাড়িতে অ্যালার্ম করা হয়েছে স্মোকের জন্য। এক্স্যাক্টলি মানে বাসাতে হোয়াট টাইপ অফ স্মোক অ্যালার্মস আর দেয়ার, সো উই ক্যান হ্যাভ দ্যাট আইডিয়া। না জাস্ট বিফোর গোয়িং দ্য মেইন টপিক, আমরা মেইন টপিকের ভিতরে না যেয়ে আমরা বুঝতে পারছি যে এখানে স্মোক অ্যালার্মের কথা বলা হচ্ছে, বাসাতে কিভাবে এটা সেট আপ করা বা এস্টাবলিশমেন্ট করা। হ্যাঁ, এটাতে বলা হচ্ছে হোম, আমার বাসায়। নাম্বার পেজ তো নাই, 104 নাই, 5 নাই, 6 আছে। কেন এখানে নাই পিডিএফ ফাইলে? অবশ্যই তো থাকার কথা। আচ্ছা, আমি দেখে যাচ্ছি। জেনারেল ট্রেনিং রিডিং অ্যান্ড রাইটিং এটা আছে, রিড দ্য টেক্সট বলো অ্যান্ড অ্যান্সার কোশ্চেন 8 থেকে 14, এটা আছে। সিডনি অপেরা হাউস, এটা ওই যে সিডনি অস্ট্রেলিয়া। অপেরা হাউসটা তো পরেটা পরে চলে গেল। সিডনি অপেরা হাউস তার আগেরটা দেখো, তার আগেরটা। তার আগে একটা পার্ট 1, টেক্সট সিডনি এক্সামিনার অপেরা আর হাউস হচ্ছে এইটারই লেটার পার্ট, মানে পরের পার্ট, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে চলে আসো তো, জাস্ট আগেরটা। আপনি একটু যদি পড়তেন তাহলে আমার সুবিধা হতো। এই যে টেক্সট এক্সামিনার আস্ক দ্য ক্যান্ডিডেট অ্যাবাউট হিম, এটা নাকি?
আচ্ছা, আমি আমি দেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি পেজ নাম্বার 104 এবং 105-এ আছে আর কি, তারপর আমি একটু দেখে দিচ্ছি। লিঙ্ক শেয়ার করে। 104 হ্যাঁ, জাস্ট এ মিনিট। 104 104 এবং 104-এ তো এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে একটু আমরা রাইটিং টাস্ক, আচ্ছা এখানে আমরা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে কেমব্রিজের অরিজিনাল বই তো। আচ্ছা, একটু ডিফারেন্ট আছে দেখা যাচ্ছে। রাইটিং টাস্ক 2, স্পিকিং, সিগনেচার হাউস, essential tools, things to life nature, which may, আচ্ছা আচ্ছা, এটা তো অবশ্য দেখা যাচ্ছে না, বোধহয় একটু মানে এটা বোধহয় somehow dismissed from there। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, জাস্ট a minute। মেসেজটা বেশি বড় না। আচ্ছা, এখানে কি আমি দিয়ে দেবো, জাস্ট মিনিট, চলে যাচ্ছে। আচ্ছা, এটা শেয়ার করে দিন। হম, আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি আসলে সময় লেগে যাচ্ছে, সরি ফর দ্যাট। আমি একটু এখনই দিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। পরবর্তী সবগুলোই দেওয়া আছে, শুধু এটা নেই।
আচ্ছা, রাইট না, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ছবি হিসেবে যাবে, হ্যাঁ। নেহা পেয়েছো? নেহা শুনতে পাচ্ছ? জি পাইছি। আচ্ছা, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এটা সেভ করে নাও, মোবাইলে সেভ করে নাও একটু বড় করে। ছবি যেহেতু, এটা একটু বড় করে দেখা যাবে, ঠিক আছে? জি ওকে, ফাইন। সো ইউ ক্যান স্টার্ট। সো এখানে আমাদের প্রথম কি ছিল? প্রথমে কি বলা হয়েছে? ট্রু ফলস নট গিভেন, এটা, হ্যাঁ। প্রথমে বলা হচ্ছে অল নিউ হাউসেস ইন অস্ট্রেলিয়া মাস্ট হ্যাভ স্মোক অ্যালার্মস। সমস্ত নতুন যে বাড়িগুলো অস্ট্রেলিয়াতে, সবগুলোর স্মোক অ্যালার্ম গুলো মাস্ট লাগবেই। So আমরা খুব ফাস্ট করে দেখি, আমরা দেখি সবাই বের করতে পারি কিনা। মাসুদুল্লাহ ভাই, আপনি ট্রাই করেন। প্রথম লাইনে আছে। ওকে, আমরা এটা খুব ফাস্ট বের করতে পারবো। প্রথম লাইনে প্রথম লাইন আছে, এক্স্যাক্টলি। তাহলে কি হবে বলেন তো? ট্রু স্যার। ট্রু। হ্যাঁ, ট্রু। ট্রু, ইয়েস। তাহলে একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ফিচার দেওয়া আছে যে ন্যাশনাল বিল্ডিং কোড, দে আর ইনস্টল টু ডিটেক্ট প্রেজেন্স অফ স্মোক, মানে। আচ্ছা, যাই হোক, এটাকে কি ন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড ফিচার দেওয়া আছে অস্ট্রেলিয়ান হোমস, অস্ট্রেলিয়ান, সরি, ন্যাশনাল বিল্ডিং কোডে দেওয়া আছে। তাহলে এটা অবশ্যই ম্যান্ডেটরি, তাই না? স্মোকের যে একটা বিষয়টা ইয়ে করার জন্য, স্মোকের যে স্মোক অ্যালার্ম বা এটা ফিট করার জন্য, ইনস্টল করার জন্য, এটা ম্যান্ডেটরি একটা গাইডলাইন, ঠিক আছে? সো এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে। ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মস কস্ট লেস দেন আয়োনাইজেশন স্মোক অ্যালার্মস। তার মানে বোঝাচ্ছে ফটো, মানে তার মানে দেখা যাচ্ছে দুই ধরনের স্মোক অ্যালার্ম আছে আমাদের হাতে। ওয়ান টাইপ ইজ ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্ম, আর একটা হচ্ছে আয়োনাইজেশন স্মোক অ্যালার্ম, ঠিক আছে? স্টেটমেন্ট বলছে ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মটা কস্ট হচ্ছে লেস কস্ট, মানে চিপার বা দাম কম, ঠিক আছে? এখন এটা আমরা দেখবো, এটা রাইট অর রং। এই দ্বিতীয় স্যার, প্যারাগ্রাফ প্রথমেই দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে, ফাইন। তাহলে কি বলছে? আমাদের স্টেটমেন্ট বলছে ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্ম গুলো কস্টলেস, মানে চিপার, তাই না? আর মেইনটাতে কি দেওয়া আছে? এখানে দেখা যাচ্ছে ওই যে আয়োনাইজেশন অ্যালার্মস আর দি চিপেস্ট, উল্টা লেখা আর কি। উল্টা লেখা আছে, ফাইন। তাহলে আমরা পেয়ে গেলাম, তাই না? ফলস। আনটা পেয়ে গেলাম, এটা কি হবে? ফলস। নিহা? স্যার আমার তো আপনার কোশ্চেন গুলাই আসেনি, শুধু টেক্সটটা আপনি ও, দিয়ে রাখছেন। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, ঠিক আছে, আমি খুব ফাস্ট দেখে দিয়ে দিচ্ছি। তারপর আমি তো বললাম, বলে বুঝতে পারছো না কিছুটা, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কিছুটা কিন্তু। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে টেকনিক্যাল হ্যাজার্ড বলে, হ্যাঁ, এটাকে, ঠিক আছে? টেকনিক্যাল হ্যাজার্ড মানে ইট ওয়েস্টেড সো মেনি টাইম। আচ্ছা, আমি একটু দিয়ে দিচ্ছি শেয়ার অ্যাজ ইমেজ। কোথায় শেয়ার করবো? It's going to share to the files. Okay. ওকে, ফাইন। সো নিহা, আমি দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে কি বলছে? যে ফটো ইলেকট্রিক স্মোক অ্যালার্মটা কস্টলেস, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর টু প্রিন্সিপাল টাইপস অফ স্মোক অ্যালার্মস, আয়নাইজেশন অ্যালার্মস আর দ্য চিপেস্ট। সুতরাং এটা কন্ট্রাডিক্ট করছে, কনফ্লিক্ট করছে, মানে পুরো উল্টা দেওয়া আছে, তাই না? তাহলে এটা হবে ফলস। নিহা, বুঝতে পেরেছো? জি স্যার। মাসুরা ভাই? জি স্যার, আচ্ছা, এখানে দুটাই বলছে আর ওখানে একটা বলছে। হ্যাঁ, এটা একদমই ইজি, মানে একদমই সহজ ছিল, সহজে বের করা যায়, হ্যাঁ। নিহা, তুমি যদি নাও বুঝতে পারো, তুমি একটু স্টাডি করলেই বুঝতে পারবে, হ্যাঁ। একদম, মানে আমি বলবো পারছি। ইজিয়েস্ট ইন দ্য মডিউল, ইজিয়েস্ট ইন দ্য রিডিং মডিউল, মানে ইজিয়েস্ট রিডিং মডিউল সবচেয়ে ইজিয়েস্ট পার্ট ছিল এটা। কোশ্চেন নাম্বার 3 বলা আছে যে ইট টেক্স এ শর্ট টাইম টু ফিট মোস্ট স্মোক অ্যালার্মস, মানে স্মোক অ্যালার্ম গুলো ফিট করতে খুব অল্প সময় লাগে। হুম। তাহলে আমাদের শর্ট টাইম বা ফিট, এগুলো আমরা খুঁজে বের করবো। খুব ফাস্ট আমরা যে দেখি তো কোথায় আছে।
দেওয়া নেই। হ্যাঁ, দেওয়া নাই। নিহা কি, নিহা মাসুদুর ভাই, আপনারা হোয়াট ইজ ইউর অপিনিয়ন? I'm searching, but I didn't found. ওকে, সো কিপ সার্চিং। এখানে বলা হচ্ছে যে ইট টেকস শর্ট টাইম, এটা শর্ট টাইম, সময় কম লাগে স্মোক অ্যালার্ম গুলো ফিট করতে, অনেক সময় কম লাগে। আমরা প্যারাগ্রাফ নাম্বার 3-এ একটু চলে যাই, প্যারাগ্রাফ নাম্বার 3। হুম, 3 নম্বর Better, প্যারাগ্রাফে most আমরা better যাই। is. এখানে একটু এই বিষয়ে কথাটা বলা আছে। হ্যাঁ, 3 নম্বর প্যারাগ্রাফে যে আম, এখানে প্যারাগ্রাফ নাম্বার 3-এ মানে বলা আছে যে কিভাবে ইনস্টল করতে হয়, তাই না? ডিফারেন্ট, প্রফেশনাল ইনস্টলেশন লেখা আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কিভাবে ইনস্টল করতে হয় ডিফারেন্ট স্মোক অ্যালার্ম। তারপরে কিন্তু এখানে ডিসকাস করা নাই যে হাউ মাচ টাইম, মানে কত সময় লাগবে, এটা কিন্তু উল্লেখ নাই। সো এটা কি হবে? নট গিভেন। নট গিভেন। নিহা, এটা স্যার নট। এখানে কোথাও উল্লেখ নাই যে এই স্মোক অ্যালার্ম গুলো ফিট করতে কত সময় লাগবে, বাট সময়টা তো সময়টার কথা উল্লেখ নাই। হ্যাঁ, বাট কিছু অনেক কিছু কথা বলা আছে যে কিভাবে এটা ইনস্টল করতে হয়। ইনস্টল করাই মানে ফিট করা, তাই না? ইনস্টল করতে হয় এদের কথা বলা আছে। আর কি ধরনের, তারপরে হোম ওনারদের কথা বলা আছে। তাহলে এটা নট গিভেন, মানে এটার কথা মেনশন থাকতে পারে কিন্তু মেইন স্টেটমেন্টটা এখানে নাই। চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 4-এ। এনি হার্ডওয়্যার স্মোক অ্যালার্ম মাস্ট বি ফিটেড বাই এ স্পেশালিস্ট টেকনিশিয়ান। কোন একটা হার্ডওয়্যার স্মোক অ্যালার্ম, এটা অবশ্যই একজন স্পেশালিস্ট টেকনিশিয়ান দিয়ে ফিট করতে হয়, বা ফিটটাকে আরেকটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ইনস্টল করা, তাই না? যেমন এসি ইনস্টল করতে হয় না, এসি যখন আমাদের বাসায় ফিট করতে হয় এটাকে ইনস্টল করতে হয়। তাহলে এটা হার্ডওয়্যার, মানে একটা মানে ওয়্যার বা যে কেবল যেটা থাকে, এই ধরনের স্মোক অ্যালার্ম যখন আমরা ফিট করব, এটা অবশ্যই একজন স্পেশালিস্ট টেকনিশিয়ান দিয়ে ফিট করতে হয়। সো এইখানে আমরা খুঁজবো, ওটা এখানে ফিট আনসারটা করতে। দেওয়া আছে এখানেই, পরের লাইনটাতে আছে। পরের লাইনটাতে আছে। নিহা দেখি পারে কিনা, মাসুদ ভাই আপনি, ইউ ক্যান ট্রাই। ফর দ্য ইনস্টলেশন অফ হার্ডওয়্যার স্মোক অ্যালার্ম, হার্ডওয়্যারটা দিয়ে সার্চ করলে সরাসরি পেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, নিহা পেয়েছো? এই 3 নম্বর প্যারাগ্রাফে কিন্তু আছে। Professional discussion জি ইয়েস, স্যার। for the installation hardworking ফর দ্য hard ইনস্টলেশন hard অফ হার্ড হার্ডওয়্যার ওয়ার্ড স্মোক অ্যালার্মস অ্যালার্ম powered প্রফেশনাল। from the main electricity supply. However, you will need the service of a licensed professional. তার মানে হচ্ছে কোন স্পেশালিস্ট, হ্যাঁ, কেউ একজন। প্রফেশনাল বলতে বোঝাচ্ছে যে একজন স্পেশালিস্ট কেউ একজন, হ্যাঁ, বা টেকনিশিয়ান, তাই না? সুতরাং এটা কি হবে? সিম্পল, মানে এখানে বলছে যে লাইসেন্স টেকনিশিয়ান দ্বারা, লাইসেন্স প্রফেশনাল দিয়ে এটা কি করতে হয়? ইউ নিড দ্য সার্ভিস, হ্যাঁ, এই সার্ভিসটা করতে হবে অফ এ লাইসেন্সড প্রফেশনাল, হ্যাঁ, লাইসেন্সকৃত কোন একজন ব্যক্তি দ্বারা এই কাজটা করতে হবে। তার মানে হচ্ছে হার্ডওয়্যার স্মোক অ্যালার্মস, এটা মাস্ট বি ইনস্টল বাই অ্যান এক্সপার্ট টেকনিশিয়ান, তাই না? জি। ঠিক আছে, sir. ওকে। এটা কি হবে নিহা? ট্রু। ট্রু, ফাইন। নাম্বার 5, you should get in touch with your local council before placing any ionization smoke alarms in household rubbish. এখানে স্টেটমেন্টে কি বলা আছে? ইউ শুড গেট ইন টাচ উইথ ইউর লোকাল কাউন্সিল। তোমার লোকাল কাউন্সিলের একটা টাচে থাকতে হবে তোমাকে, হ্যাঁ, বিফোর প্লেসিং এনি আয়োনাইজেশন স্মোক অ্যালার্ম। ঠিক আছে, কোনো আয়োনাইজেশন স্মোক অ্যালার্ম প্রেস করার আগে, হ্যাঁ, ইন হাউসহোল্ড রাবিশ, হাউসহোল্ড রাবিশে, যাই হোক এটা মূল কথা না। আমাদের মানে এটা মানেটা বুঝতে হবে যে কোনো আয়োনাইজেশন স্মোক অ্যালার্মটা ফিট করার আগে আমাদেরকে লোকাল কাউন্সিলের একটা টাচে থাকতে হবে। উই শুড গেট ইন টাচ, তার মানে হচ্ছে লোকাল কাউন্সিল, গেট ইন টাচ বিফোর প্লেসিং আয়োনাইজেশন অ্যালার্মস, এগুলো মাথায় রেখে আমাদের খুঁজতে হবে। তাহলে এর মানে পরের পরের প্যাসেজে প্রথম লাইনটা। হ্যাঁ, পরের প্যারাগ্রাফে আমরা চলে যাই।
ঠিক আছে, একদম প্রথম দিকেই। হ্যাঁ, 4 নম্বর প্যারাগ্রাফে বলা আছে, ইফ ইউ হ্যাভ ফিউয়ার দেন 10 আয়নাইজেশন অ্যালার্মস টু গেট রিড অফ, ইউ মে পুট দেম ইন ইউর ডোমেস্টিক ওয়েস্ট। মানে ডোমেস্টিক হাউস হোল্ড রাবিশ। ডোমেস্টিক মানে হচ্ছে হাউস হোল্ড, তাই না? ওয়েস্ট মানে রাবিশ, দুইটাই কিন্তু সিনোনিমাস। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে প্যারাগ্রাফটা, ইফ ইউ হ্যাভ মোর দেন 10 টু ডিসপোজ অফ, ইউ শুড কন্ট্যাক্ট ইউর লোকাল কাউন্সিল। এই লাইন সাজেস্ট করতেছে যে ওয়েন ডিসপোজিং অফ মোর দেন 10 আয়নাইজেশন অ্যালার্ম, যখন 10টার বেশি আয়নাইজেশন অ্যালার্মটা ডিসপোজিং করতে হয়, এটা কন্ট্যাক্টিং দ্য লোকাল কাউন্সিল ইজ নেসেসারি, মানে লোকাল কাউন্সিলকে কন্ট্যাক্ট করাটা খুবই দরকার। মানে এখানে আর স্টেটমেন্টে কি দেওয়া আছে, এনি আয়োনাইজেশন অ্যালার্ম, খেয়াল করেছেন? এনি আয়োনাইজেশন অ্যালার্ম। আর আমাদের টেক্সটে প্যাসেজে, হ্যাঁ প্যাসেজে পাচ্ছি কি, মোর দেন 10 আয়োনাইজেশন অ্যালার্ম, তাই না? তাহলে আমরা এটা কি কন্ট্রাডিক্ট করছে, এটা আমাদের মিলছে না। হ্যাঁ, তার মানে ফলস। ফলস হবে। ঠিক আছে নিহা, জি স্যার। এটা ফলস হবে না? জি আচ্ছা, এটা 10টা অ্যালার্মের কথা বলেছে মেইন টেক্সটে, আর আমরা কি পাচ্ছি, আমাদের স্টেটমেন্ট যেটা কোশ্চেনে দেওয়া আছে, এনি আয়নাইজেশন অ্যালার্ম, এনি, তাই না? তার মানে এখানে ভুল বলা আছে। হ্যাঁ, এখানে যদি হাউ মাচ বলতো তাহলে ট্রু। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে আমাদের আনসারটা হবে ফলস। এরপরে প্রশ্নে চলে যাচ্ছি, স্মোক অ্যালার্মস গিভ আ ওয়ার্নিং সাউন্ড টু ইন্ডিকেট দ্যাট ব্যাটারি পাওয়ার ইজ লো। এটা সবার পারার কথা। তারপরে প্যারাগ্রাফটা বুঝলেই বা একটু পরে গেলেই পাওয়া যাবে। হ্যাঁ, প্রথম প্যারাতে প্রথম লাইনে। দেখি নিহা পারি কিনা দেখি। Your battery powered smoke alert will মানে conduct a smoke every 6 seconds. মানে এটা স্টেটমেন্টে বলছে, স্মোক অ্যালার্ম, ব্যাটারি পাউডার লো হয়ে গেলে স্মোক অ্যালার্মটা একটা কি করে, সাউন্ড করে, যেটা ব্যাটারি পাওয়ারটা লো হয়ে গেছে। এরপরের সেন্টেন্স একটু ফাস্ট পড়লে পাওয়া যাবে, একটু তাড়াতাড়ি পড়লে পাওয়া যাবে। পরের প্যারাগ্রাফে, হ্যাঁ, ইওর ব্যাটারি পাওয়ার্ড স্মোক অ্যালার্ম উইল প্রডিউস আ শর্ট বিপ ইন এভরি 60 সেকেন্ড। ঠিক আছে, শর্ট টাইমটা দেওয়া হয়েছে। শর্ট বিপ মানে ছোট একটা বিপ করবে, বিপ মানে সাউন্ড করবে, তাই না? নিয়ে জি পেয়েছো? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তোমার ব্যাটারি পাওয়ার্ড স্মোক অ্যালার্মটা একটা শর্ট বিপ প্রডিউস করবে প্রতি 60 সেকেন্ড, মানে 1 মিনিট পর পর, টু অ্যালার্ট ইউ, তোমাকে অ্যালার্ট করার জন্য, হোয়েন দ্য ব্যাটারি ইজ রানিং আউট অ্যান্ড নিডস রিপ্লেসিং। ব্যাটারিটা রানিং আউট, মানে রানিং আউট মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, অ্যান্ড নিডস রিপ্লেসিং, এবং রিপ্লেসমেন্ট দরকার আছে। হ্যাঁ, দ্য ওয়ার্ডস বিপ কি, এটা এটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, মানে সাউন্ড, তাই না? ওকে, দ্য আনসার ইজ কি হবে নেহা, মাসুদ ভাইয়া? জি স্যার। আনসার কি হবে, ট্রু না ফলস? আচ্ছা, 7 নাম্বার স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার নাম্বার 6। স্যার এটা ট্রু। এটা তো ট্রু, অবশ্যই ট্রু হবে, কারণ মেইন এতে বলছে আপনার তোমার ব্যাটারি পাওয়ার, ব্যাটারি স্মোক অ্যালার্মটা উইল প্রডিউস এ শর্ট বিপ। বিপ মানে হচ্ছে বিপ করা, মানে সাউন্ড করা। ষাট সাউন্ড অন করা। করা। হ্যাঁ, 60 সেকেন্ড পরে যখন তোমার ব্যাটারি ইজ রানিং আউট, রানিং আউট মানে হচ্ছে ব্যাটারি লো হয়ে যাওয়া, তাই না? শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে শেষ হয়ে যাওয়া। স্টেটমেন্ট যে বলেছে সেটাও লো, ব্যাটারি পাওয়ার লো হয়ে যাওয়া। ঠিক আছে, আর শর্ট বিপ মানে একটা বিপ দিবে। এখানে বলছে স্মোক গিভ এ ওয়ার্নিং সাউন্ড, ওয়ার্নিং সাউন্ড আর বিপ একই ধরনের কথা, তাই না? একই। খালি শব্দটা ভিন্ন। হুম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো দ্য আনসার ইজ ট্রু। ওকে ফাইন। তাহলে ওল্ড স্মোক অ্যালার্মস নিড টু বি চেকড মোর দেন ওয়ান্স আ মান্থ। পুরাতন যে স্মোক অ্যালার্ম গুলো, এদের চেক করতে হয় মোর দেন ওয়ান্স এ মান্থ, প্রতি মাসে একবারের বেশি চেক করতে হয়। মানে বাসায় যে লাগানো যে পুরাতন স্মোক অ্যালার্ম গুলো প্রতি মাসে একবারের বেশি হলেও চেক করতে হয়।
হ্যাঁ, মোর দেন ওয়ান্স এ মান্থ। স্যার এটা তো আছে, ইট শুড বি টেস্ট এভরি মান্থ। আচ্ছা, every month, হ্যাঁ ওল্ড স্মোক কেউ লেখে নাই। চেকড অ্যাট মোর দেন ওয়ান্স। সাউন্ড আর ওয়ার্কিং। হ্যাঁ, তাহলে কি লাভ আছে কোন প্যাসেজে দেখো তো। এখানে লাস্ট লাইনের আগে এখানে কোথায় বলা আছে যে চেক করতে হবে প্রতি মাসে একবার, একবারের বেশি চেক। এভরি মান্থ টু ইনশিওর, নিশ্চিত করতে হবে, হ্যাঁ, that the battery and alarm sound is working as না, are working, কাজ ওটা করছে। ওটা তো ব্যাটারির কথা বলা হচ্ছে। আমার হচ্ছে ওল্ড স্মোক অ্যালার্ম, মানে পুরাতন যে অ্যালার্ম গুলো, যে অ্যালার্ম গুলো স্মোক অ্যালার্ম গুলো পুরাতন হয়ে গেছে, সেগুলোকে প্রতি মাসে একবারের বেশি হলে চেক করতে হয়। হুম, নিড টু বি চেকড। তাহলে এটা আমরা কোথাও পাচ্ছি? এটা মনে হয় এর সাথে মেল হবে, নট দ্যাট না, এটা নট গিভেন হবে, মানে এখানে কোথাও দেওয়া নাই। হ্যাঁ, এখানে এটা একটা। ও হো হো, কোথাও দেওয়া নাই। এখানে এটা কোথাও প্যাসেজে উল্লেখ নাই যে পুরাতন যে স্মোক অ্যালার্ম গুলো আমাদেরকে মাসে একবারের বেশি হলেও চেক করতে হবে, এটা কোথাও দেওয়া নাই। হুম, সো এটা তাহলে তো আনসার উইল বি নট গিভেন। ওকে, জি। হুম, তাহলে আনসার আমরা করে ফেললাম কোনগুলো, ট্রু ফলস নট গিভেন করে ফেললাম, তাই না? উই হ্যাভ কমপ্লিটেড ট্রু ফলস এন্ড নট গিভেন। ওকে, জি এরপরে স্যার। আছে কোনটা? সিডনি অপেরা হাউস ট্যুরস। সো সবার হাতে কি সময় আছে? ডু ইউ হ্যাভ এনাফ টাইম? নো স্যার। হ্যাঁ। ওকে, সো শুড আই এন্ড হিয়ার, মানে আমরা কি এখানে শেষ করব নাকি আমরা এই পরের প্যাসেজটা একটু ছোট ছিল, করা ছোট করা ছিল? যায় ছোট। করা যায়, আমার মনে হয় খুব ছোট ছিল। মানে এটা কি সিডনি অপেরা হাউস, মানে অস্ট্রেলিয়াতে সিডনি অপেরা হাউসে যে ট্যুর, এটা এটার উপরে আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, দেখেন 8 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত। নিহা পাচ্ছ? জি খুব, স্যার। হ্যাঁ, আমরা একটু ফাস্ট করে ফেলি, কারণ আমাদের একটু ফাস্ট যেতে হবে। আচ্ছা, 8 নাম্বার থেকে 14 নাম্বার, এখানে কি আমাদের বের করতে হবে? প্রথমে এটা আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে আমাদের এটাকে নাম বলে যে আইডেন্টিফাইং এই এই প্যাসেজটা, এই টাইপ অফ কোশ্চেন, দিস টাইপ অফ কোশ্চেন আর নেমড অ্যাজ আইডেন্টিফাইং ইনফরমেশন। ইউ নিড টু আইডেন্টিফাই দ্য ইনফরমেশন, মানে যে কোন এই ইনফরমেশনটা বা স্টেটমেন্টে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা আইডেন্টিফাই করব, খুঁজে বের করব যে কোন প্যাসেজে আছে। এখানে দেখো প্যাসেজ A B C D থেকে জি পর্যন্ত আছে, তাই না? জি স্যার। ঠিক আছে, A থেকে G পর্যন্ত আমাদের প্যাসেজ দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু আইডেন্টিফাই করব যে কোন প্যাসেজে আমাদের স্টেটমেন্টে যে ইনফরমেশন দেওয়া আছে দিলে। তাহলে আমরা প্রথমটা খুঁজে দেখি। এখানে সিডনি অপেরা হাউস ট্যুরস, ইট রেফার্স কি, এটা রেফার্স হচ্ছে একটা সিডনি অপেরা হাউস দেখার জন্য, টু সি, টু ভিজিট দেয়ার। there are some plans, there are some programs, মানে এই ধরনের কিছু আছে। এটা আমি কিন্তু বিফোর গোয়িং টু দ্য প্যাসেজ, আই ক্যান হ্যাভ দ্য জিস্ট অফ দ্য প্যাসেজেস, তাই না? আমরা কিন্তু এই প্যাসেজটা সম্বন্ধে একটা ছোট ধারণা পাচ্ছি। হুম, তাহলে 8 নাম্বার কোশ্চেন কি বলা আছে? ডিসকাউন্টস অ্যাভেলেবল টু ইয়াঙ্গার ভিজিটার্স, মানে ইয়াঙ্গার ভিজিটারদের কাছে জন্য ডিসকাউন্টটা অ্যাভেলেবল, তাই না? মানে ইয়াঙ্গার বলতে যারা জুনিয়র, হ্যাঁ, সেই ভিজিটরদের, যারা টুরিস্ট বা ভিজিটর যেটাই বলি না কেন, তাদের জন্য ডিসকাউন্ট অ্যাভেলেবল, এটা বলা আছে না নিহা? জি স্যার। আচ্ছা, মাসুদ ভাই, এটা বলা আছে। আমরা একটু ফাস্ট খুঁজে মাসুদ ভাই একটু তারা আছে। আচ্ছা, সমস্যা আমরা আসলে একটু ফাস্ট খুঁজে বের করি। সিডনি অপেরা হাউস ট্যুর, তার মানে বোঝা যাচ্ছে একটা ট্যুর প্ল্যান আছে সেখানে। আহ খুব দ্রুত খুঁজে বের করবো দে। সিতে আছে। সিতে আছে, ফাইন, সিতে আছে। এখানে একটা চার্ট দেওয়া আছে, ছোট্ট করে একটা টেবিল দেওয়া আছে, যে কি বলা আছে প্যাকেজ। প্যাকেজ, এখানে কি বলা আছে? অ্যাডাল্টস 35 অনলাইন। আচ্ছা, আর কনসেশনের কথা বলা আছে। কনসেশন মানে কি? কনসেশন মানে হচ্ছে ডিসকাউন্ট। কনসেশন মানে হচ্ছে ডিসকাউন্ট, সিনোনিমাস ওয়ার্ড টু ডিসকাউন্ট। ঠিক আছে, কনসেশন, হ্যাঁ, কনসেশন দেওয়া আছে কারোর জন্য? অস্ট্রেলিয়ান সিনিয়র্স অ্যান্ড পেনশনার্স, অস্ট্রেলিয়ান যারা সিনিয়র
স্টুডেন্টস, Students, চিলড্রেন। children. ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম না? তাহলে কনসেশনটা হচ্ছে শুধুমাত্র অস্ট্রেলিয়ান সিটিজেন যারা সিনিয়র এবং পেনশনার যারা পেনশন ভোগকারী, হ্যাঁ, এবং স্টুডেন্ট এবং চিলড্রেন অফ 16। হ্যাঁ, তাহলে স্টুডেন্ট এবং চিলড্রেনদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, এটা হচ্ছে আমরা $24। ভিজিটার্স পেয়ে গেছি। হ্যাঁ, আমরা পেয়ে গেছি, আমরা এটা পেয়ে গেছি। তাহলে উত্তরটা কি হবে? সি। সি। হ্যাঁ, 8 নম্বরের উত্তরটা হবে সি। মাসুদ ভাই, নিহা, ক্লিয়ার? জি স্যার, আমি লিসেনিং এ। হ্যাঁ, আচ্ছা, মানে আমরা, এটা কিন্তু খুবই ইজি ছিল, তাই না মাসুদ ভাই? এখন পান নাই? জি স্যার। আচ্ছা, পাবেন, মানে একটু এখানে আপনি দেখলে পাবেন। নিহা, হোয়াট অ্যাবাউট ইউ? জি স্যার, আমি তো পাইছি সি নাম্বারটা আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। নাম্বার 9, ফার্স্টে। দ্য নিড ফর সুটেবল ফুটওয়্যার। ফুটওয়্যার মানে কি সবাই একটু আমরা বুঝি। দ্য নিড ফর সুটেবল ফুটওয়্যার, সুটেবল মানে উপযোগী। জুতা, জুতো বোঝায়, ফুটওয়্যার মানে মানে জুতা, পায়ের জুতা। পায়ের পায়ের জুতা বোঝায়, ফাইন। তাহলে আমরা একটু সার্চ করে দেখি জুতা টাইপের কিছু একটা আছে কি কোথাও। ইতে দেখা যাচ্ছে আর কি, ওই যে রাবার সোল শুজ মাস্ট বি ওর। আচ্ছা, শুজ কথাটা উল্লেখ আছে, তাই না? কত নম্বরে? কি? বিতে আছে না? আমি আবার কি ফার্স্ট। আচ্ছা, সিতে আছে? না না না, ইতে ইতে এলিফ্যান্ট। ইতে আছে, ইতে আছে। তাহলে শুর কথাটা বলা আছে, ফুটার মানে শুজ। তাহলে আমরা শুটা খুঁজে বের করব। তাহলে কোথায় আছে? ফ্ল্যাট রাবার সোল শুজ মাস্ট বি ওন। ওন মানে ওয়্যার, ওয়্যারের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওন। হ্যাঁ, ওয়্যার ওর ওন। আর অনুন আচ্ছা, ফ্ল্যাট রাবার সোল পরিধান করা। শুজ মাস্ট বি ওন। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আনসারটা কি হবে? কোন প্যাসেজ আমরা পেলাম? ইতে। হ্যাঁ, চলে গেলাম। আচ্ছা, the opportunity to pretend you are taking part in a concert. The opportunity to pretend you are taking part in a concert. এখানে একটু, মানে একটু ঘুরিয়ে বলা আছে। এখানে প্রিটেন্ড বা টেকিং পার্ট, কনসার্ট, এগুলো খুঁজে বের করবো। অপরচুনিটি টু প্রিটেন্ড ইউ আর টেকিং পার্ট ইন এ কনসার্ট। কনসার্ট বা কনসার্টে টেক মানে টেকিং পার্ট মানে অংশ নেওয়া, এরকম কিছু বোঝাচ্ছে। আচ্ছা, উই ক্যান সি দ্য, এক্সপার্ট অংশগ্রহণ করা। এটা কোথায় পাবো? কনসার্টের কথা বলা আছে, সহজে কিন্তু পাবো আমরা, কনসার্টের কথাটা কিন্তু বলা থাকে। ডি নাম্বার। ডি নাম্বার আছে, হ্যাঁ, কনসার্ট আছে, কনসার্টের কথা বলা আছে। অপরচুনিটিও আছে। হ্যাঁ, ইউ মাইট ইভেন গেট টু স্ট্যান্ড অন কনসার্ট হল স্টেজ, টেক আপ conductor's baton in the orchestra pit and imagine you are leading the performance. কনসার্টের কথা সরাসরি বলা আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে কনসার্ন হল স্টেজ। ডি নাম্বার। ডি নাম্বারে সরাসরি কনসার্টের কথা মানে মেনশন করা আছে। You might জি even স্যার। get to stand on the concert hall stage, take up a conductor's baton in the orchestra pit, and imagine you are the leading the performance. ঠিক আছে, এটা সরাসরি দেওয়া আছে এখানে। ইমাজিন ইউ আর লিডিং দ্য পারফরমেন্স, এটা ম্যাচ করে প্রিটেন্ড ইউ আর টেকিং পার্ট ইন এ কনসার্ট। ঠিক আছে, কাছাকাছি মিনিং চলে যায়। এখান থেকে বুঝবো আমরা আনসার ডি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস। আর রেস্ট্রিকশন মানে কি? এটা বাধ্যবাধকতা, বাধা। হ্যাঁ, বা লিমিটেশন, যাই হোক। হুম। অন দ্য নাম্বার অফ নাম্বার পার্টিসিপেন্ট, অফ হ্যাঁ, নাম্বার অফ নাম্বার অফ পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট, উপরে একটা অনেক অংশগ্রহণকারী। এক্স্যাক্টলি, রেস্ট্রিকশন নাম্বার অফ পার্টিসিপেন্ট। আমরা এখন খুঁজে দেখবো কোথায় আছে। ই, ইতে আছে। ইতে আছে, ফাইন, ইতে আছে। রেস্ট্রিকশন মিন্স মানে লিমিটেশন, আর তাহলে আমরা খুব পেয়ে যাচ্ছি ইতে। টু পারচেস বুকিং আর এসেনশিয়াল। হুম, লিমিটেড টু 8 পিপল পার আওয়ার, তাই না? লিমিটেড টু 8 পিপল পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় মাত্র বারো 8 জন, তাই না? এটা মিন একজন। করে যে দ্য ট্যুর ইজ রেস্ট্রিক্টেড টু এনি 8 পিপল ইচ টাইম, তাই না? ওকে, জি স্যার। তাহলে আনসার উইল বি নাম্বার ই। না, 12-এ চলে যাবো, এই হুম। যে দেখেন শেষ হয়ে গেছে। আর রিডাকশন দ্যাট হুম।
applies to purchases using using the the internet. A reduction that applies to purchase using the internet. আচ্ছা, রিডাকশন এখানে আমরা খুঁজবো। এটা বোধহয় সি। হ্যাঁ, সিতে। প্রাইসেস অ্যাডাল্টে দেওয়া আছে 35 আর অনলাইনে 29.75। ইয়েস, নাইস। তাহলে সিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাল্টের জন্য 35 আর অনলাইনে কিন্তু 29। তাহলে ইন্টারনেটে, ইন্টারনেটের অনলাইন একই না? ইন্টারনেটে আমরা পাচ্ছি $29, তাই না? এটা রিডাকশন হলো না, একটা কমানো হলো নিহা। কমে গেল, জি হ্যাঁ স্যার। ক্লিয়ার না? জি ওকে, ফাইন। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অনলাইনে $29। আচ্ছা, উত্তর হবে নাম্বার সি। ক্লিয়ার? আচ্ছা, সিতে পেয়ে গেলাম। 13 নাম্বার, দ্য নিড টু বুক ইউর টিকেট ইন অ্যাডভান্স। কোথায় আমরা দেখব যে টিকিট বুকটা আগে আগে করতে হবে, তাই না? বুক টিকিট ইন অ্যাডভান্স, এটাতে সার্চ করে দেখি টিকিট বুকিংটা আগে আগে করতে হবে কোথায়। টিকিটটা বুক করতে হবে আগে আগে। তাহলে এর পরের প্যাসেজে যদি চলে যাই, না, পরে একটা একটা প্যাসেজ পরে, মানে ই নাম্বার প্যাসেজে। বুক অনলাইন অর ভিজিট দ্য টাউন ইয়েস, স্টার। না না, ই নাম্বার সেকশনে আছে, সেকশন ই মানে প্যারাগ্রাফ ইতে আছে, দেয়ার ইজ এ অনলাইন সেলস এক্সপায়ার অ্যাট 4:30 p.m. 2 days prior। প্রায়র মানে অ্যাডভান্স, তাই না? প্রায়র মানে আগে, আগে মানে অ্যাডভান্স, ঠিক আছে? প্রিয়র। প্রায়র মিন্স আর্লিয়ার, প্রায়র মিন্স আর্লিয়ার। তাহলে বুকিং নিডস টু বি মেড আর্লিয়ার অর ইন অ্যাডভান্স, তাই না? তাহলে বুকিংটা করতে হবে আর্লিয়ার অথবা ইন অ্যাডভান্স, মানে প্রায়র করতে হবে না, আগে করতে হবে। হুম, অনলাইন সেলটা এক্সপায়ার হয়ে যাবে 4:30টার সময়, 2 দিন আগে। তাহলে আগে করে নিতে হবে, তাই না? বুকিংটা আগে করতে হবে। উত্তরটা হবে ই। এটা একটু মানে সিনোনিমাস ওয়ার্ড দিয়ে একটু মানে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। প্রায়র, প্রায়র মানে কথাটার অর্থই হচ্ছে আর্লিয়ার, মানে আরো আগে, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা হবে ই। এরপরে কোশ্চেন 14, দ্য লেন্থ অফ ওয়ান অফ দ্য ট্যুরস। হ্যাঁ, এই ট্যুরের লেন্থ হবে কত? দ্য লেন্থ মানে কি? লেন্থ মানে, দীর্ঘ। লেন্থ মানে কোন একটা, দৈর্ঘ্য। কি বোঝায় বলেন তো? সিনোনিমাস ওয়ার্ডটা যদি মাথায় কোনটা আসে আমাদের? লেন্থ মানে হচ্ছে ডিউরেশন, লেন্থ মানে হচ্ছে আম, একটা টাইমের একটা বিগিনিং। টাইম, হ্যাঁ। হ্যাঁ, বিগিনিং টু এন্ড, এটা হচ্ছে লেন্থ বলে। তাহলে একটা সেকশনই আমরা কিন্তু পাচ্ছি লেন্থের কথাটা বলা আছে। হ্যাঁ, 1.5 hours। ইয়েস, লেখা আছে ডিউরেশন 1.5 আওয়ার্স, 1.5 ঘন্টা। তাহলে আনসারটা কি হবে নিহা? ডিউরেশন 1.5 আওয়ার্স। কোন নাম্বার, কোন প্যাসেজে তিন আছে? নাম্বার। হ্যাঁ, জি, সেকশন জি, প্যাসেজ জিতে আমরা উই ফাউন্ড দ্য আনসার, ডিউরেশন 1.5 hours। দ্যাট মিনস লেন্থ। it is mentioned that the length or the duration, তাই না? ডিউরেশন বা লেন্থ। হ্যাঁ, ওকে। সো আমরা এর পরের ক্লাসে, ইন আওয়ার নেক্সট ক্লাস উইল ফিনিশ দিস টেক্সট। অ্যান্ড আমরা যেহেতু এটা খুব ইজিয়ার হবে, খুব ইজিয়ার বলতে প্রথমটা তো ডেফিনেটলি ইজিয়ার হয়, দ্য সেকশন 1, প্যাসেজ 1 উইল বি ডেফিনেটলি ইজিয়ার টু স্টার্ট, উইথ। এরপরে মানে তারপরের সেকশন, দ্যাট ইজ প্যাসেজ 3, সরি প্যাসেজ 2 and প্যাসেজ 3 will be a bit tougher one, but overall it will be easier than the একাডেমিক মডিউল, তাই না? একাডেমিকের থেকে একটু ইজিয়ার হবে, ঠিক আছে? আমাদের 100 মার্কসের পরীক্ষার মধ্যে পাশ করা সহজ করে দেয়, মিডিয়াম লেভেলটা ওঠানো মাঝামাঝি, আবার ভালো রেজাল্ট করা, ওই টাইপের। এক্স্যাক্টলি। হুম। সো আসলে আমাদের, হ্যাঁ, ডেফিনেটলি অনেক সময় কোনোটা খুব সহজ থাকে, হ্যাঁ, আপনি দেখবেন যে কোনো একবারে সহজ থাকে।